হ্যালো। তো আজকে আমরা বার্নৌলির উপপাদ্যর পর থেকে শুরু করব। তো বার্নৌলির থিওরাম আমরা দেখেছিলাম, ঠিক আছে? তো এটাকে একটু রিমাইন্ড করে দিই যে বার্নৌলির থিওরামটা কী ছিল বা তারপর থেকে কতদূর পড়ানো হয়েছিল। তো দেখো, আমরা বার্নৌলির থিওরাম পড়েছিলাম কি? বার্নৌলির থিওরামে ছিল যে একটি আদর্শ তরলের ধারারেখা ধারারেখ প্রবাহ যদি হয় আদর্শ তরলের মধ্যে, আমরা জানি ধারালোক প্রবাহ কি, অসন্তর প্রবাহ কি, যেগুলো আমরা পড়েছি। তো একটি আদর্শ তরলের ধারারক প্রবাহ যদি হয় তাহলে প্রবাহের সব বিন্দুতেই একক আয়তনে তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপশক্তি ধ্রুবক থাকে। অর্থাৎ আমরা জানি কি, একক যদি মানে নর্মালি স্থিতিশক্তি বা কত কি জানি আমরা, mgh, ঠিক আছে? নর্মালি গতিশক্তি কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আর চাপশক্তি আমরা কি জানি, পি। তাহলে এবার একক আয়তনে চাপশক্তি ধরলাম আমি স্মল পি। তাহলে একক আয়তনে মানে একে ভি দিয়ে ভাগ করতে হবে, একেও ভি দিয়ে ভাগ করতে হবে, আর এই আমি অলরেডি ভি দিয়ে ভাগ করে পি ধরেছি। তাহলে একক আয়তনের ক্ষেত্রে স্থিতিশক্তি কি হয়ে যাবে, এম বাই ভি মানে কি হয়ে যাবে, রো জি এইচ হয়ে যাবে। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ারটা হয়ে যাবে হাফ রো ভি স্কোয়ার, আর এটা হয়ে যাবে পি। তো বার্নৌলিস থিওরাম বলছে যে এই হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ অর্থাৎ স্থিতিশক্তি প্লাস একক আয়তনের চাপ শক্তি পি, এটা যে যোগফল এটা সবসময়ের জন্য ধ্রুবক হয়। এবার এটাকে আমরা একটা অন্যভাবে রূপ বের করেছিলাম বার্নৌলিস থিওরেমে। সেটাকে কি করেছিলাম না, তো এর গাণিতিক রূপটাকে আমরা প্রথমে জি দিয়ে ডিভাইড করেছিলাম। জি দিয়ে ডিভাইড করলে পরে কি দাঁড়াচ্ছে দেখো, যদি একই তরল হয় তাহলে প্রত্যেকটা তরলের ক্ষেত্রে কি হয়ে যাবে, রো ইকুয়াল হবে, রো দিয়ে ডিভাইড করে দেবো একবার, রো দিয়ে ডিভাইড করলে রো জি দিয়ে প্রত্যেকটা সমীকরণকে ভাগ করছি। এটা কনস্ট্যান্ট তরলের ক্ষেত্রে যদি জল থাকে তার ক্ষেত্রে রো ধ্রুবক, যদি আমার পারদ থাকে পারদের ক্ষেত্রে সেই পার্টিকুলার পারদের জন্য রো ধ্রুবক। আর তাকে আমি কি করছি, বা জি দিয়েও ডিভাইড করছি। রো আর জি দিয়ে যদি সমীকরণটাকে ডিভাইড করি তাহলে এখানে কনস্ট্যান্ট ডিভাইড বাই রো জি মানে কনস্ট্যান্ট হয়ে যাবে, আর এখানে রো জি দিয়ে ডিভাইড করো তাহলে ডিভাইডেড বাই রো জি, এটাও ডিভাইডেড বাই রো জি, আর এখানেও ডিভাইডেড বাই কি হয়ে যাবে, রো জি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো, হাফ এখানে ভি স্কোয়ার আর রো রো কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই জি প্লাস এখানে রো জি এইচ, রো জি কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার বাই জি প্লাস এইচ, আর এখানে হয়ে যাবে পি বাই রো জি, পি বাই রো জি ইকুয়াল টু কি, ধ্রুবক। এটা ছিল কি আমার বার্নৌলিস থিওরেমের যে মানে একটা সমীকরণকে গাণিতিক রূপটাকে আমরা এভাবে লিখতে পারছি। এখানে কেন লিখছি, কারণ এখানে সবগুলোকে একই ইউনিটে আনার জন্য লিখছিলাম। এগুলো সব কিছু দেখবো আমরা এল এর মাত্রার সঙ্গে সমান হয়ে গেছে, অর্থাৎ দৈর্ঘ্যের মাত্রার সঙ্গে সমান। এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম বেগ শীর্ষ, এইচটাকে বলছিলাম উচ্চতা শীর্ষ, আর রো বাই জি এইচ এটাকে বলছিলাম চাপ শীর্ষ। তো এই বার্নৌলিস থিওরেমটা কি বলছে, বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষ ধ্রুবক কখন, যদি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যদি আদর্শ তরলের মধ্যে ধারারেখ প্রবাহ হয় তাহলে সেই তরলের সমস্ত বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের মানটা যোগফলের মানটা কি হবে, ধ্রুবক হবে। আর বার্নৌলির থিওরেম এটা ছিল আমরা বলেছিলাম, তাহলে এটা যদি তাই হয় তাহলে অবভিয়াসলি এটা কি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে বার্নৌলির থিওরেম আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। ঠিক আছে, এবার আমরা আজকে দেখব যে বার্নৌলির থিওরেমে যে কিছু কিছু যে অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ প্রয়োগ আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তার মধ্যে অন্যতম যেটা আছে সেটা হচ্ছে টরেসেলির যে এক্সাম্পল, সেটা টরেসেলির পরীক্ষাটা আমরা দেখব। টরেসেলি থিওরাম এখান থেকে দেখব আমরা, বা টরেসেলের উপপাদ্য, টরেসেলির উপপাদ্য। ঠিক আছে, তো টরেসেলের উপপাদ্য কি বলছে দেখো, টরেসেলের উপপাদ্য বলছে যে যদি ধরো আমি একটা, ভালো করে আঁকি এটাকে, একটা তো ছবিটা বোঝা দরকার, ধরলাম একটা চোঙের মধ্যে আমি এরকম একটা চোঙ নিয়েছি, ঠিক আছে? এবং চোঙের মধ্যে ধরো লিকুইড রাখা আছে এবং এখানে একটা নল রাখা আছে, ছোট্ট ছিদ্র, এখান দিয়ে জল বেরোবে। ঠিক আছে, এখান দিয়ে এরকম ভাবে জল বেরোবে। ধরো এরকম রাখা আছে। এবার ধরো এর মধ্যে লিকুইড আছে, ঠিক আছে? ধরো এর মধ্যে জল আছে, লিকুইড রাখা আছে, যে লিকুইডটা এখান দিয়ে কি হবে, বেরোবে। ঠিক আছে, এবার তাহলে প্রথম হাইটে এটা অবভিয়াসলি জল, এরকম জল আছে। তো ধরলাম এইখান থেকে যে এইটুকু যে হাইটটা, এখান থেকে এই অবধির হাইটটা, এই হাইটটার উচ্চতা হচ্ছে, জলের যে হাইটটা সেটা হচ্ছে h2, আর এই নল থেকে যে জলটা বেরোচ্ছে সেই পরিমাণ হাইটটুকুর উচ্চতা হচ্ছে, এইটুকুর হাইটের উচ্চতা হচ্ছে কি, h1। এবং এই নলের ওপর থেকে এইটুকু হাইটের উচ্চতা ধরলাম আমি কি, h।
তাহলে প্রথম কথা এখান থেকে কি বলতে পারি আমি, যে H2 ইকুয়াল টু কি H প্লাস H1। এটা ক্লিয়ার, ঠিক আছে। এবার এই যে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরলাম যেখানে জলের উচ্চতা আছে, এই পয়েন্টটা ধরলাম একটা পয়েন্ট এ, ঠিক আছে। আর এখান থেকে যে জল মুখ বেরোচ্ছে, এখান থেকে একটা পয়েন্ট ধরলাম, এখানে ধরলাম বি। এখান থেকে অবভিয়াসলি এই জলটা একটা বেগে নির্গত হচ্ছে, ঠিক আছে, সাপোজ ভি বেগে নির্গত হচ্ছে, ভি বেগে। হ্যাঁ, আর আমি ধরলাম যে জলটা যখন এখান থেকে পড়ছে, এখান থেকে যখন বের হয়ে পড়বে, তখন এখান থেকে মাটি থেকে এটা একটা ডিস্টেন্সে পড়বে অবভিয়াসলি, ঠিক আছে। সেই ডিস্টেন্সটা আমি ধরলাম এক্স, ঠিক আছে। তো ব্যাপারটা ভালো করে বোঝো, এটা এরকম একটা পাত্রের মধ্যে এরকম জল রাখা আছে, এই পাত্রের মধ্যের ক্ষুদ্র ছিদ্র আছে, দেখতে পাচ্ছ, ছিদ্র দিয়ে জল পড়ছে, ভি বেগে জল নির্গত হচ্ছে, ঠিক আছে। এবার ছিদ্রের ওপরের জলের উষ্ণতা, মানে ছিদ্র থেকে যে ওপরের এইটুকু জলের যে উচ্চতা, সেটা হচ্ছে কি এইচ, এই এইচ। এবং এক মিনিট, তো ছিদ্র থেকে এই ওপরের জলের যেটুকু উচ্চতা, সেটুকু হচ্ছে কি এইচ, এইটা। আর ছিদ্র থেকে যে নিচের, ছিদ্রের যে নিচের তলের উচ্চতা, সেটা হচ্ছে কি H1, গভীরতাটা, ছিদ্রের যে নিচে যতটুকু জল আছে। আর টোটাল তার গভীরতা কি দাঁড়াচ্ছে, H2 ইজ ইকুয়াল টু H প্লাস H1, সেটা হলো। আর বি, ছিদ্রের বাইরে যে বি বিন্দু ধরেছি আমরা, সেই বি বিন্দু দিয়ে কি হচ্ছে, জল পড়ছে। তাহলে বি বিন্দু দিয়ে যদি জল নির্গত হয়, তাহলে এই যে এ পয়েন্টটা আছে, এই এ পয়েন্টটা ধীরে 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 কি হবে, নিচের দিকে নামবে। কারণ এই দিকে জল যত পড়বে, জল যত বেরিয়ে যাবে, তত কি হবে, ওর হাইটটা ধীরে ধীরে কমবে এবং এখান থেকে জলটা বেরোতে থাকবে, ঠিক আছে। এবার যদি ধরো এই তরলের এটা বিশাল বড় পাত্রের মধ্যে জল রাখা থাকে, এবং এই এর যে যে ফুটোটাতে জল পড়ছে, সেটার মান যদি খুবই কম হয়, খুবই ক্ষুদ্র ছোট্ট অল্প ফুটো থাকে, তাহলে কি হবে, এটা এতে দিয়ে তো জল তো বেরোবে, কিন্তু এখান দিয়ে যে জলের যে উচ্চতার যে নামাটা, এই যে বেগটা, এই বেগটা প্রায় নিয়ারলি ইকুয়াল টু জিরো হবে, কারণ জল পড়েই যাবে। জাস্ট লাইক ধরো একটা বিশাল বড় ট্যাঙ্কি থেকে তোমার একটা ছোট্ট ছুঁচের মতো ফুটো দিয়ে জল বেরোচ্ছে, তাহলে পরে ছোটোর মতো ফুটো যদি সবসময়ের জন্য জল বেরোতে থাকে, তাহলে পরে কি হবে, হাইটের মানটা কি খুব একটা পরিবর্তনশীল লক্ষ্য করা যাবে প্রথম প্রথম। অনেক সময় ধরে রাখলে পরে তখন বোঝা যাবে যে না, হ্যাঁ, যে জল পড়ছে, কিন্তু সাময়িকভাবে দেখলে পরে মনে হবে যে না, যে উপরে যে জল আছে সেই একই রকমই জল আছে, অর্থাৎ যে উপরের জলের যে যে নিচের দিকে নামার বেগ, সেটা প্রায় জিরোই থাকবে বলতে গেলে, ঠিক আছে। তাহলে তরলের যে এই, মানে এখান থেকে আমি কি বলতে পারি, যে এখন বার্নৌলিস থিওরেম থেকে আমি কি জেনেছিলাম, যে এই কোনো একটা তরলের ক্ষেত্রে যদি ধারক প্রবাহ হয়, তাহলে এখান থেকে যে প্রবাহ, ধারক প্রবাহ যদি হয়, তাহলে প্রবাহের ক্ষেত্রে কি হচ্ছে না, তো তার বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের টোটাল যে কনস্ট্যান্ট, সেটা ধ্রুবক। তাহলে আমি প্রথমে যদি এ পয়েন্টের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে এ পয়েন্টের ক্ষেত্রে দেখো বেগ শীর্ষ কি হয়ে যাবে, v² বাই 2g, কিন্তু যেহেতু ওপর থেকে জলটা পড়ছে না, তাহলে ভি ইকুয়াল টু সেই ভিটা, এই বেগটা কি হয়ে যাবে, জিরো। তাহলে বেগ শীর্ষ মানে কি, v²বাই 2g, তাহলে v²বাই 2g, v0 হলে এটা হবে জিরো এ পয়েন্টের ক্ষেত্রে। তারপরে হবে এই এই উচ্চতাটা কত, H2, তাহলে চাপ উচ্চতা শীর্ষ হচ্ছে H2, তাহলে 0 প্লাস H2, প্লাস এখানে চাপ প্রেশার কত আছে, পি। আর এখানে জলের যে তোমার রো ধরেছি আমি, রো জলের যে তোমার ঘনত্ব, সেটা আমি ধরেছি কি রো। তাহলে পরে রো আর তারপরে জি দিয়ে ডিভাইড হবে, এটা হচ্ছে কি এ পয়েন্টের ক্ষেত্রে, সেটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানে এটা ইকুয়াল টু কি হবে, বি পয়েন্টের ক্ষেত্রে হবে। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে ভি বেগে জল বেরোচ্ছে, তাহলে ভি বেগে জল বেরোলে এটা কি হয়ে যাবে, v²বাই ρg। তারপর এর উচ্চতা কত আছে, এর উচ্চতা দেখো H1, এইটুকু এর উচ্চতা, তাহলে v²বাই ρg প্লাস H1। তার সঙ্গে হবে কি, এর সব চাপ একই, প্রেশার পি, পি ডিভাইডেড বাই কে যাবে, রো ইন্টু জি। তাহলে এই দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে H2 v²বাই ρg যদি করি, তাহলে আমি কি পাচ্ছি দেখো, H2 মাইনাস H1, এই দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে v² সমান সমান কি পাচ্ছি, v²বাই 2, এবার H2 মাইনাস H1, এবার দেখো এখান থেকে কি পেয়েছি, H2 ইজ ইকুয়াল টু H প্লাস H1, তাহলে এখান থেকে H2 মাইনাস H1 যদি করি, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, H হচ্ছে। তাহলে H2 মাইনাস H1 মানে H, তাহলে v²বাই ρg সমান সমান কি হচ্ছে, H। তাহলে এখান থেকে কি পাচ্ছি, v² সমান সমান ρg H। এক মিনিট, v²বাই ρg না, সরি, v²বাই 2g ছিল, সরি, দেখবো v²বাই 2g ছিল, তাহলে v²বাই 2g এখানে হবে v²বাই 2g, তাহলে এখানে হবে v²বাই 2 তাহলে ভি ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, √2gh। আর এখানে কেন লিখছি, কোন ফর্মুলা থেকে লিখছি, যে এটা থেকে, যে v²বাই 2g প্লাস বেগ শীর্ষ প্লাস h প্লাস p/ρg ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমি কি লিখলাম,
এই প্রথমটা এ পয়েন্টের ক্ষেত্রে যে বেগটা নিচের দিকে যখন জলটা পড়ছে সেই জলের মানটা কি হচ্ছে খুবই কম, আর তার জন্য উচ্চতা শীর্ষ কত H2, তার জন্য চাপ শীর্ষ কত P/ρg। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে বেগ কত V/v², বি এগোলে V²/2g হয়ে যাবে, এখানে হয়ে যাবে H1, এখানে হয়ে যাবে এটা, তাহলে দুটো কেটে যাবে, H2 - H1 এখান থেকে দেখতে পাচ্ছি আমি H2 - H1 মানে হচ্ছে কি H, তাহলে সেই Hটা বসিয়ে দিলে পরে আমি কি পেয়ে গেলাম যে V √2gh। মানে এই যে বেগটা পেলাম এটা কি বেগ, এটা হচ্ছে যে এই বি পয়েন্ট দিয়ে যে তরলটা নির্গত হচ্ছে সেই বি পয়েন্টে তরলে নির্গত হওয়ার বেগ হচ্ছে তোমার কি 2gh। তো এটাই হচ্ছে টরেসেলের সূত্র। এই সূত্র থেকে তাহলে কি বলা যাচ্ছে যে যদি তরলের নির্গমন বেগ বিনা বাধায় h উচ্চতা থেকে পতনশীল বস্তুর বেগের সমান, আমরা আগেও দেখেছিলাম যে যদি কোনো একটা বিনা বাধায় পতনশীল বস্তু পড়ে তার ক্ষেত্রে বেগ কত ছিল, √2gh ছিল, যা আগে আমরা এটা প্রমাণ করে দেখেছি √2gh এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে কি দেখছি যে একটা ছিদ্র দিয়ে যদি তরলের একটা বড় ছোট ছিদ্র দিয়ে যদি তরল নির্গত হয় এবং তার ক্ষেত্রে সেই তরলের নির্গমন বেগটা কি হচ্ছে যে বিনা বাধায় h উচ্চতা থেকে যদি কোনো একটা বস্তু পড়ে সেই পতনশীল বস্তুর বেগের সঙ্গে সমান হবে। সুতরাং এটাই টরসেলের উপপাদ্য। টরসেলের উপপাদ্য কি আছে দেখবে, আমাদের লেখা আছে 575 পাতায় লেখা আছে দেখবে, 575 পাতা ডান সাইডে, যে কোনো ক্ষুদ্র ছিদ্র দিয়ে তরলের নির্গমনের বেগ ওই তরলের মুক্ত পৃষ্ঠের ছিদ্রের তল পর্যন্ত কোনো বস্তু অবাধে পতন করলে যে পরিমাণ বেগ অর্জন করে তার সঙ্গে সমান। তাহলে মানে হচ্ছে এই কোনো তরলের ক্ষেত্রে যদি কোনো তরলের ক্ষেত্রে এই কোনো পয়েন্ট থেকে নির্গমনের বেগ সেটা কার সঙ্গে সমান, সেটা হচ্ছে এই যে উচ্চতাটা, এই যে এখান থেকে যদি কোনো উচ্চতার সঙ্গে সমান হয়, মানে উন্মুক্ত পৃষ্ঠ থেকে যদি কোনো একটা বস্তু এখান থেকে পড়ে, পতনশীল বস্তু পড়ে, তার যে বেগ হবে সেটা কি ছিল √2gh, সেই √2gh এর সঙ্গে সমান। এটাই হচ্ছে টরেসেলের সূত্র। ঠিক আছে, এবার এই টরেসেলের সূত্র থেকে আমরা দেখব যে এই যে x দূরত্ব পর্যন্ত গেল, অর্থাৎ এই যে x ডিস্টেন্স গেল, এই x ডিস্টেন্সটা কত। তাহলে আমরা কি জানি, ফর্মুলা জানি আমরা যে কোনো একটা বস্তু যেরকম এরকমভাবে পড়ে তাহলে উলম্ব গতি বরাবর, তাহলে তো সে গতির সমীকরণ নর্মালি আমরা কি জানি, গতির সমীকরণ আমরা দেখেছিলাম যে h = ut + ½ gt², এটা তোমরা ফর্মুলা জানো। তাহলে এখানে h কোনটা, এখান থেকে হচ্ছে h হচ্ছে এখানে h1, তাহলে এটা কি হয়ে যাবে h1 = u। প্রাথমিক গতিবেগ কত, যখন এখানে স্টার্টিং এ বন্ধ ছিল তখন গতিবেগ 0 ছিল, অবভিয়াসলি জল পড়ছিল না, তাহলে u এর মান 0, তাহলে 0 × t + ½ gt²। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, h1 = ½ gt²। তাহলে এখান থেকে যদি আমি বের করি টিটা, তাহলে টি কত পাচ্ছি, √2h1/g। তাহলে এখান থেকে টি বেরিয়ে গেল যে টি √2h1g। আবার আমরা দেখলাম যে অনুভূমিক দিক বরাবর যদি তরলের গতিকে আমরা কনসিডার করি, তাহলে প্রাথমিক বেগ এখানে কত হলো, এই বের করলাম প্রাথমিক বেগ সমান সমান v √2gh। ঠিক আছে, যখন ওখান থেকে পড়া শুরু করলো, ঠিক আছে, এখানে ত্বরণ নেই, সমত্বরণে পড়ছে, তাহলে ত্বরণ = 0। তাহলে প্রাথমিক বেগ যদি v √2gh হয় আর ত্বরণ যদি 0 হয় আর সময় যদি t হয়, তাহলে এখান থেকে আমরা কি জানি একটা সমীকরণ যে x = ut। তাহলে এখান থেকে u এর মান বসিয়ে দাও, √2gh × t এর মান কত বের করলাম, √2h1/g। তাহলে এখান থেকে দেখো g কেটে যাবে, এখানকার g কেটে যাবে, তাহলে কি দাঁড়ালো, 2 × 2 মানে √4 × h1 × h, তাহলে 2টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2 × √h1 × h। তাহলে এই দূরত্ব, এটা হচ্ছে কি x, এই দূরত্ব পর্যন্ত ও এখান থেকে করে বেরোবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের বার্নৌলির উপপাদ্যের একটা প্রয়োগ, ইম্পর্টেন্ট প্রয়োগ, যে টরেসেলের সূত্র কি। তাই টরেসেলের সূত্র আমরা কি দেখলাম, যে যদি আরেকবার আমি বলে দিই জাস্ট, যে টরেসেলের উপপাদ্য আমরা বার্নৌলির উপপাদ্য থেকে দেখেছিলাম যে চাপ শীর্ষ, বেগ শীর্ষ এবং তোমার উচ্চতা শীর্ষ তিনটে যোগফল সমান, বা প্রথমে যেটা দেখেছিলাম যে কোনো একটা যদি ধারারেখ প্রবাহ হয় তার ক্ষেত্রে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সমান। তাহলে সেখান থেকে আমরা চাপ শীর্ষ, বেগ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ সমীকরণ পেয়েছিলাম, মানে v²/2g, এটা v²/2g v²/2g + h + p/ρg = কনস্ট্যান্ট। সেখান থেকে আমরা প্রথমে এ পয়েন্টে দেখলাম কি, এখান থেকে যদি জল বের হয় গতিবেগে, মানে প্রাথমিক গতিবেগ 0, তারপরে যে নলটা খুলে দিলাম তারপর থেকে যখন জল বেরোতে আরম্ভ করলো তখন গতিবেগে জলটা পড়বে। ঠিক আছে, এবার গতিবেগে যদি জলটা পড়ে তাহলে করসপন্ডিংলি কি হয়ে যাবে, আমার ওখানে গতিবেগ কিন্তু ওখানে যদি নলটা যদি ছিদ্র যদি খুবই সরু হয় এবং যে পাত্রটা রাখা হয়েছে সেই পাত্রে যদি জলের পরিমাণ অনেক বেশি হয়, তাহলে ওপর থেকে যে এ পয়েন্ট থেকে যে জল এখান থেকে নিচে নামবে সেই গতিবেগটা অর্থাৎ ভিটা প্রায় = 10⁻⁴ হবে। তাহলে সেখানে v0 হলে এটা v²/2gটা 0, তারপরে এর উচ্চতা কত, h2, তাহলে v²/2g + h2 + p/ρg চাপ, তার সঙ্গে সমান কি হচ্ছে v²/2g, মানে এই বি পয়েন্টের ক্ষেত্রে v
তাহলে ভি স্কোয়ার বাই টু জি, এখানে এর উচ্চতা কত H1, আর তারপর চাপ হচ্ছে এটা, তাহলে এখান থেকে পাচ্ছি কি ভি স্কোয়ার বাই টু জি ইকুয়াল টু H2 মাইনাস H1, ভি স্কোয়ার বাই টু জি ইকুয়াল টু পেয়ে গেলাম H। সেখান থেকে আমি পেয়ে গেলাম যে প্রাথমিক যে গতিবেগ সেটা দাঁড়াবে যখন ছুড়ে দেওয়ার পরে যে ভি ইজ ইকুয়াল টু টু জি এইচ। এবার তারপরে আমরা বের করছি যে কত পরিমাণ টাইম লাগবে, তার জন্য কি জানি আমরা ফর্মুলা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যদি এখানে ফ্রি ফল হয় তখন তার জন্য, তাহলে এখানে প্রাথমিক গতিবেগ যখন বন্ধ ছিল তখন কি ছিল, জিরো ছিল, তাহলে তার জন্য কি হয়ে যাবে এইচ ইজ ইকুয়াল এখানে ইউ এর জায়গায় বসে যাবে জিরো, তাহলে হাফ জিটি স্কোয়ার, সেখান থেকে টি পেয়ে গেলাম। আবার আমরা জানি যে গতি সমীকরণের জন্য যে যদি কোনো একটা প্রাথমিক বেগ ভি মানে থাকে এবং তার ত্বরণ যদি জিরো হয় তাহলে তার করসপন্ডিং কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি করি, তাহলে ইউটির জায়গায় কি বসবে, এখানে এই রুট ওভার টু জি এইচ বসবে, তার রুট ওভার টু জি এইচ বসিয়ে দিলাম আর টির জায়গায় বসিয়ে দিলাম টু H1, তার মানে এখান থেকে পেয়ে গেলাম যে x ইজ ইকুয়াল টু টু রুট ওভার H1 ইন্টু H2, H1 ইন্টু H হচ্ছে টোটাল যে উপর নিচ থেকে ওপরের যে হাইটটা সেটা, আর H1 হচ্ছে এই এর যে গভীরতাটা সেটা, যে পয়েন্টটা আছে সেটা, এটাই হচ্ছে তোমাদের বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ, একটা প্রয়োগ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টরসের উপপাদ্যটা হলো। এবার টরসের উপপাদ্যের পরে দেখবা তোমাদের ভেঞ্চুমিটার আছে, ভেঞ্চুমিটার দেওয়ার প্রবাবিলিটি অনেক কম, তবুও জাস্ট আমি কনসেপ্টটা একবার বলে দিচ্ছি যে ভেঞ্চুমিটার কি, ভেঞ্চুরি মিটার। তো ভেঞ্চুমিটার বেসিক্যালি এরকম একটা নল থাকে, ঠিক আছে, যার দুমুখী দুটো দিকেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, আর মাঝখানটা হচ্ছে সরু, ঠিক আছে। এবার এখানে একটা নল লাগানো থাকে আর এখানে একটা নল লাগানো থাকে, তাহলে যদি এইখানে তুমি চিত্রটা দেখো, এবার এটা অবভিয়াসলি এখান থেকে জল আছে, হ্যাঁ টোটালটা এখান থেকে জল কীভাবে উপরে উঠবে, এখানে নল লাগানো আছে। এবার দেখো এখানে যদি আমি এর মধ্যে দিয়ে জল পাস করে তাহলে এই যে সরু জায়গার মধ্যে দিয়ে জলের গতিবেগ কি হয়ে যাবে, বেশি হবে। এখানে চিত্র থেকে যদি আমি দেখি যে এই ভেন্টিমিটারটা হচ্ছে একটা যন্ত্র যার দিয়ে কি বলা হয় যে প্রতি সেকেন্ডে কোনো তরলের মধ্যে দিয়ে কি পরিমাণ জল পাস করছে সেটা আমরা মাপতে পারি, ঠিক আছে। তাহলে যখন এখানে যখন সরু অংশের মধ্যে দিয়ে যখন জল প্রবাহিত হবে তখন সরু অংশের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তার জন্য ওই অংশে বেগ বৃদ্ধি পাবে। কিন্তু যদি বেগ যদি বৃদ্ধি পায় তাহলে চাপ এখানে হ্রাস পাচ্ছে, চাপ হ্রাস পাচ্ছে, বেগ বৃদ্ধি হচ্ছে, এখানে চাপ হ্রাস পাচ্ছে, এবং এই চাপ হ্রাস পাওয়ার জন্য মোটা নলের যে সরু মানে নলের যে মোটা ও সরু অংশের মধ্যে যে মুখ দুটো খোলা মুখ, এই যে মানে এইটা আর এইটা রাখা আছে, এই খোলা মুখ দুটো রাখা আছে, এইখানে কি হয়ে যাবে, জল ওপরে উঠবে। এবার এই খাড়া নলের সাহায্যে কি হচ্ছে, ধরো জলের উচ্চতাটা মাপা হচ্ছে, ঠিক আছে। তো নলের মধ্যে ধরো তরলের বেগ আছে ধরো V1 এবং চাপ P1, তাহলে সরু অংশের বেগ যদি ধরো V2 এবং চাপ তাহলে P2 যদি ধরো, তাহলে বার্নৌলির উপপাদ্য অনুসারে কি পাবা, যদি এই অংশে যদি এই যে মোটা নল আছে এখানে ধরো বেগ হচ্ছে V1 এবং ধরো এখানে ধরো চাপ হচ্ছে P1, দুটো চাপ আলাদা হবে, এবং ধরো সরু নল যেখানে আছে এখানে ধরো বেগ হচ্ছে V2 এবং চাপ হচ্ছে P2, তাহলে বার্নৌলির থিওরেমে যদি জল যদি নর্মালি থাকে উচ্চতা একই যদি হয় তাহলে পরে কি পাবো আমি, ভি স্কোয়ার বাই টু জি প্লাস P1 বাই রো জি নর্মাল ক্ষেত্রে। কারণ কি হবে দেখো এখানে এই যে রাখা আছে যে সরু নলটা যে রাখা আছে, নল অনুভূমিকভাবে যদি রাখা থাকে তাহলে H1 আর H2 যে উচ্চতা সেটা কি হবে, সমান হয়ে যাবে, কারণ অনুভূমিক নলভাবে রাখা আছে টোটালটা, ঠিক আছে, সমান হবে। তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই টু জি প্লাস P1 বাই রো জি ইকুয়াল টু কি হয়ে যাবে, সরি V1 স্কোয়ার বা তাহলে V2 স্কোয়ার বাই টু জি প্লাস P2 বাই রো জি হয়ে যাবে। এখান থেকে দেখবা ক্যালকুলেশন করে আমি নিয়ে আসবে যে H ইজ ইকুয়াল টু হাফ অফ টু জি ইন্টু V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা একবার ক্যালকুলেশনটা দেখবা ক্যালকুলেশনটা করা আছে, এবং এখানে যে আয়তনটা বের করবে, এবং সেগুলো কোনো আশা করি কোনো রকম তোমাদের মানে প্রমাণ করতে দেওয়ার কথা না, ঠিক আছে। তো এটা একটা ভেঞ্চুমার একটা এক্সাম্পল, মানে এখান থেকে তোমার এর মধ্যে দিয়ে জল যাবে, এবার এর মধ্যে দিয়ে যখন জল যাবে তখন এখানে একটা উচ্চতা পর্যন্ত জল উঠবে প্রথমে, যখন এই সরু মোটা নলের মধ্যে দিয়ে যখন জল যাবে এখানে ফাঁকা আছে, তাহলে অবভিয়াসলি এখানে একটা এই পর্যন্ত ধরো এই পর্যন্ত হাইট উঠলো, ধরো এই হাইট পর্যন্ত জলটা উঠলো, ঠিক আছে, মোটা নলের ক্ষেত্রে। সরু নলের ক্ষেত্রে তাহলে এই অ্যাপারেন্টলি কম পর্যন্ত উঠলো, এই পর্যন্ত উঠলো, তাহলে এই যে ডিফারেন্সটা এখান থেকে এইটা, এই ডিফারেন্সটাই মাপা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভেঞ্চুমিটারের কাজ। তারপরে দেখবো আর একটা উদাহরণ আছে তোমাদের পিপেট নলের একটা উদাহরণ আছে, পিপেট নলে এই ভেঞ্চুমিটারের মতনই সেম টাইপের কনসেপ্ট, কিন্তু এখানে সরু মোটা থাকে না, দুটো এরকম নল এরকম লাগানো আছে, ঠিক আছে। এখানে দুটো নল থাকে, ধরো এই একটা নল লাগানো আছে এরকম ভাবে, আর একটা নল থাকে এরকম ভাবে লাগানো আছে, ঠিক আছে, এরকম ভাবে রাখা আছে, ধরো এটা এরকম ভাবে রাখা আছে, দুটো নল। এবার তাহলে এখানেও কি হবে, করসপন্ডিংলি এখান থেকে জল উঠবে, আবার এখানেও কি হবে, করসপন্ডিংলি এই নলের মধ্যেও কি হবে, জল উঠবে।
তাহলে এখানেও একটা হাইটের কি হবে, এখানে এই হাইট পর্যন্ত আর এই হাইট, মানে এখানে একটা হাইটের পার্থক্য দেখা দেবে, যে ভলিউমে পার্থক্য দেখা দেবে। কেন পার্থক্য দেখা যাবে, কী পার্থক্য দেবে সেটা একটুখানি বলার চেষ্টা করছি। দেখো, এই যে নলটা রাখা আছে এখানে, ধরো এই দুটো দুটো নল ধরলাম, ধরো এখানে এ বি নল, আর এটা ধরো ডি ই সি নল রাখা আছে। এবার এখানে ধরো এই দিক বরাবর তরল প্রবাহিত হচ্ছে। তাহলে যখন তরল প্রবাহিত হচ্ছে, এই যে বি নলের ক্ষেত্রফলটা এই তরল প্রবাহের সঙ্গে কীভাবে রাখা আছে, একবারে সমান্তরালভাবে রাখা আছে। আর এই যে এইটা, সেটা কি হচ্ছে, এর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে রাখা আছে। দেখো, এটা এই দিক বরাবর প্রবাহিত হলে এর সঙ্গে কি সমান্তরালভাবে রাখা আছে, আর এর সঙ্গে এটা কি পারপেন্ডিকুলারভাবে রাখা আছে ক্ষেত্রফলটা, ঠিক আছে। এবার তাহলে যখন আমি এর মধ্যে দিয়ে যখন প্রবাহিত হবে, তখন এই এই যে পারপেন্ডিকুলার নলটা যে বেঁকানো আছে, এই পয়েন্টে কি প্রবাহটা কি আটকে যাবে, বাধাপ্রাপ্ত হবে। তাহলে এখানে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে এখানে কি হয়, প্রবাহের বেগ কি ধরতে পারি আমি, শূন্য হবে বাধাপ্রাপ্ত হলে পারে। এবার তাহলে দুই নলের মধ্যে তরলের পার্থক্য থাকবে। ধরো এখানে ও তরলে একটা উচ্চতা পর্যন্ত উঠেছে, এখানে তরলে এই উচ্চতা পর্যন্ত উঠেছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য দেখলাম যে এটা হচ্ছে এইচ, এই উচ্চতা পার্থক্য পর্যন্ত উঠেছে। তাহলে এবার বি আর ডি, এই যে দুটো তল আছে, ধরো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট একই একই রেখা বরাবর রাখা আছে, একই অনুভূমিক তলের উপরে রাখা আছে, ঠিক আছে। এবার তাহলে সেখানে যদি একই অনুভূমিক তলের উপর রাখা যায়, তাহলে ধারারেখ প্রবাহ ধরতে পারি। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আমরা কি করতে পারি, বার্নৌলির সূত্র প্রয়োগ করতে পারি। বার্নৌলির সূত্র প্রয়োগ করলে কি হবে, ভি স্কোয়ার বাই 2g, ভি স্কোয়ার বাই 2g প্লাস কি, ধরো পি প্রেশার হচ্ছে ধরো বি পয়েন্টের, ডিভাইডেড বাই কি হবে, রো জি। আর এখানে কি হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে বেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, প্লাস পি টি পয়েন্টের, আর এখানে হয়ে যাবে রো জি। এটাও যেহেতু দেখো একই অনুভূমিক তল বরাবর আছে, তার জন্য কি হাইট দুটো সমান হবে অবভিয়াসলি। এখানে এখানে এই হাইট পর্যন্ত আছে, এটাও এক অনুভূমিক তল বরাবর আছে, তার জন্য কি H1 ইজ ইকুয়াল টু H2 হবে, বা H1 ইজ ইকুয়াল টু H2 হবে, তাহলে সমান হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য ওটা লিখছি না। এবার সেখান থেকে যদি দেখো, তাহলে পরে কি পাচ্ছ, দেখো দুটোকে যদি ক্যালকুলেশন করো, যে ভি স্কোয়ার বাই 2g ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, পিডি মাইনাস পিবি ডিভাইডেড বাই রো জি। তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে জি জি কেটে গেল, তাহলে কি পাচ্ছি, পিডি মাইনাস পিবি বাই রো। পিডি মাইনাস পিবি মানে কি লিখতে পারি আমি, এইচ রো জি, আমরা জানি দুটো চাপের পার্থক্য, বাই রো। তাহলে এখানে রো রো কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, 2gh। তাহলে ভি ইজ ইকুয়াল টু আবার কি দাঁড়াচ্ছে, রুট ওভার অফ 2gh। মানে যদি মূল নলে যে জায়গায় বসানো হচ্ছে সেখানকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এখন আমি ধরি, ধরো এখানটায় যে বসানো হচ্ছে এই জায়গায় যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরি আলফা, তাহলে সেখানে আলফা হলো টোটাল কি পরিমাণ তরল প্রবাহিত হবে, সেটা তার আয়তন কত হবে, ভি ইজ ইকুয়াল টু কি হবে, আলফা ইন্টু যে পরিমাণ বেগ যাচ্ছে সেটা, তার মানে কি দাঁড়াচ্ছে, আলফা ইন্টু রুট ওভার অফ 2gh। এটাই হচ্ছে এই পয়েন্টের মধ্যে দিয়ে প্রবাহিত তরলের আয়তন। তারপর আর একটা তোমাদের দেখবে এক্সাম্পল আছে, যে স্প্রে, আমরা যে নর্মালি যে স্যানিটাইজার স্প্রে করি বা যে কোনো বোতলে স্প্রে করি, সে স্প্রে বোতলটা, তো দেখো স্প্রে বোতলটা কীভাবে কাজ করে, এরকম একটা বোতল এরকম রাখা থাকে, এরকম ধরো বোতল রাখা আছে, এগুলো জাস্ট ওর অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখানে কি থাকে, এখানে তরল থাকে একটা পর্যন্ত, ঠিক আছে, এই তরল আছে ধরো, হ্যাঁ। এবার এখানটায় নল লাগানো থাকে সরু, দেখবে এরকম নল ভেতরে ঢোকানো থাকে তরলের মধ্যে পর্যন্ত, ঠিক আছে। আর এইখানের সঙ্গে কি লাগানো আছে, একটা সরু নল লাগানো আছে এখানটায়। এবার কি করে, সরু নলটা দিয়ে বায়ু দিকে সামনের দিকে যখন ঠেলে, তখন কি হয়, এই পয়েন্টের চাপটা, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের চাপটা কমে যায়। এবার যেই এই পয়েন্টের চাপটা কমে যায়, তাহলে করসপন্ডিংলি কি হয়, এই নিচের পয়েন্টের চাপ বেশি আছে, তখন কি তরলটা এই দিক বরাবর ঠেলে, তো তরলটা এদিক বরাবর ঠেলে পরে তরলটা এই পয়েন্টে উঠে আসে, এবং এই উচ্চ গতি শক্তি সম্পন্ন ওই হাওয়ার স্প্রের সামনে পড়ে এটা কি এভাবে ছড়িয়ে পড়ে। তো এটাই হচ্ছে স্প্রে বোতলের তোমার মানে কার্যপ্রণালী। তারপরে আর একটা দেখবে কোশ্চেন তোমাদের দেয়, যে দ্রুত ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নেয় কেন। এবার যখন ধরো কোনো ট্রেন যদি দ্রুতভাবে মানে পরিচালিত হয় বা প্রবাহিত হয়, তখন ওই ট্রেনের তীব্র গতির ফলে যে ট্রেনের যে আশেপাশের যে এলাকা আছে, সেই আশেপাশের এলাকারও গতিবেগ অবভিয়াসলি কী হবে, বেশি হবে। তাহলে যখন দুটো ট্রেন তোমার দ্রুতগামী ট্রেন যখন একটা প্ল্যাটফর্মে পাশ দিয়ে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে খুবই দ্রুত জোরে, তাহলে ট্রেনের যে পাশাপাশি বায়ুতে কী হবে, প্রচণ্ড জোরে যাবে বায়ুগুলো, তাহলে ওই স্থানে যদি প্রচণ্ড জোরে ভেলোসিটি বেড়ে যায়, তাহলে বায়ুর চাপ কী হবে, অপেক্ষাকৃত কমে যাবে। আর যদি বায়ুর চাপ কমে, তাহলে বাইরের যে এই যে আশেপাশের এইখানে ধরো কে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে ধরো কেউ দাঁড়িয়ে আছে, তাহলে এই পয়েন্টের তো গতির চাপ, এই গতিবেগগুলো বেশি, এই বায়ু ট্রেনের লাগা যে গায়ের যে বায়ুগুলো আছে সেগুলো, ঠিক আছে। কিন্তু এই যে আশেপাশে যে বাকি বায়ুগুলো আছে, এখানকার বায়ু, এখানকার বায়ুর গতিবেগগুলো কি নর্মাল, তাহলে এখানকার চাপ বেশি, তাহলে এখানকার চাপ কম হয়ে গেলো, তাহলে বেশি চাপ কি হবে, এর দিকে ঠেলে দেবে মানুষটাকে, তাহলে মানুষটাকে টেলের দিকেও ঠেলে দেবে, তার জন্য ওর সঙ্গে কি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তার জন্য কি দ্রুতগামী ট্রেনের তোমার আশেপাশে দাঁড়ানো উচিত নয়। তারপরে কখনো বলে যে ধরো প্রচণ্ড যখন ঝড় হয়, তখন তোমরা মাঝে মাঝে দেখো যে টিনের যে চাল সেটা কি হলে উড়ে চলে যায়। তো কেন উড়ে চলে যায়, ধরো ঘর আছে এরকম, ঘরের এখানে টিন লাগানো আছে, ঠিক আছে।
এবার যখন টিনের ওপর দিয়ে যখন বায়ু হয়ে প্রবাহিত হচ্ছে এরকমভাবে প্রচণ্ড জোর গতিবেগে বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে কী হচ্ছে, এই টিনের করসপন্ডিং যে এলাকার এই এলাকায় কি চাপ অনেক কমে যাচ্ছে, এবং রুম যখন বদ্ধ থাকে সেই বদ্ধ রুমের মধ্যে যে বায়ু, সেই বদ্ধ রুমের মধ্যে বায়ুর চাপ নর্মাল, তাহলে এই বায়ুর চাপ বেশি আর এই বায়ুর চাপ কম, তখন এই বেশি বায়ুর চাপটা ওপরের দিকে কম বায়ুর চাপটাকে ঠেলে দেবে, ওপরের দিকে ঠেলে দেবে। তাহলে ওপরের দিকে ঠেলে দিলে তখন চালটা উড়ে চলে যাবে। তবে আরও একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যেরকম ধরো দুটো নৌকা বা জাহাজ যখন পাশাপাশি চলে তখন দেখবে তারা পরস্পর কাছাকাছি আসতে চায়। তো এরকম একটা বোট আছে, এরকম বোট দুটো বোট পাশাপাশি চলছে, ঠিক আছে? তাহলে কি হবে, যখন পাশাপাশি চলে তখন এই এই যে এলাকার যে তোমার জলের গতিবেগ, সেই গতিবেগ কি হবে, অনেক বেড়ে যাবে। তাহলে এই এলাকার জলের গতিবেগ যদি বেড়ে যায় তাহলে এই এলাকা কি হবে, কম চাপের সৃষ্টি হবে। কিন্তু বাকি যে এই অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে তো নর্মাল চাপ আছে, তখন কি হবে, এই অঞ্চলগুলোকে এদিকে ঠেলবে, এই অঞ্চলগুলোর চাপ বেশি থাকার জন্য এদিকে ঠেলবে, তখন দুটো বোট কি পরস্পরের দিকে কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখতে পাই যে বার্নৌলির উপপাদ্যগুলো নর্মালি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বা দেখতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের বার্নৌলিস থিওরামের এক্সাম্পল। মোস্ট অফ দ্য বেশিরভাগ সময়ের জন্য টরেসেলের উপর যে টরেসেলের থিওরামটা আছে সেটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের এখানে ক্ষেত্রে, আর বাকিগুলো একবার দেখে রাখবে, এখান থেকে ছোটো ছোটো কোশ্চেনগুলো দেয়। এবার আসবো যে তরলের পৃষ্ঠটান। তরলের পৃষ্ঠটান আমরা আগে কিছু বলেছিলাম, তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যে তরলের পৃষ্ঠটান কি। তো দেখো তরলের পৃষ্ঠটান আমরা কি, যে যখন আমরা ধরো একটা ধরো এরকম বাটি টাইপের আছে, বাটির মধ্যে জল রাখা আছে, তো জলের মধ্যে যদি সুচ রাখো দেখবা সুচটা যদি একটা পার্টিকুলার কন্ডিশনে যদি ঠিকঠাকভাবে রাখো তাহলে সুচটা দেখবা যে ওর মধ্যে ভাসতে থাকছে, ওই যে তলটা আছে তলারিতে ভাসতে থাকছে, ঠিক আছে? তাই এবং দেখবা যদি ভালো করে জুম ইন করে লক্ষ্য করো তো দেখবা ওই তলটা একটু যেন রাবার, যেরকম রাবারের ওপরে যদি রাবার টান টান করা রাবার থাকে, তাকে যদি এরকমভাবে কোনো বস্তু রাখো তাহলে কি আসে, বেঁকে যায় নিচের দিকে, এরকমভাবে ঢালু হয়ে যায় হালকা, এরকম অবতল হয়ে যায়। তো সুচটার ক্ষেত্রেও দেখতে পাবো যে এরকম সুচটা যদি রাখি তাহলে পরে এরকমভাবে জলের তলটা একটুখানি নেমে গেছে, জাস্ট লাইক রাবারের মতো, ঠিক আছে? সুচটা ভাসছে না, ভাসতে ডুবে যাচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ রবারের মতো সে এরকম এটা বিহেভিয়ার করছে। এটা কি জন্য করছে, সেইটাই হচ্ছে পৃষ্ঠতলের জন্য করছে, যে জলতল রবারের পাতের মতো টান টান হয়ে যায়, ধর, ঠিক আছে? এবার এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে একটা দেখতে পারি। ধরো একটা আমি কি করলাম, যে একটা যেরকম আমরা অনেক সময় বুদবুদ আমরা দেখেছি সাবান জলে ডুবিয়ে যদি কোনো আংটাকে তুলে নিই তাহলে যদি ফু মারে তাহলে কি হয়, এরকম বুদবুদ বেরিয়ে আসে। এবার যদি সেটাকে ফু না মারে, ধরো সাবান জলে এরকম ভাবে একটা সার্কুলার রিং বা এরকম রিং আছে, গোলাকার রিং এবং কাঠি থাকে, সেটাকে ধরো সাবান জলে ডুবেছে, তাহলে কি হবে, যে সেটার মধ্যে একটা সৃষ্টি হবে, দেখবা বুদবুদের সৃষ্টি হবে, ঠিক আছে? এখানটায় বুদবুদ সৃষ্টি হবে। এবার যদি সেই সাবান জলের মধ্যে রাখার আগে ধরো রিংটা রাখলাম, যে তার তার এখানে একটা আরবিট্রারি সুতো রাখলাম, সুতো নিয়ে সুতোটাকে তুললাম, তাহলে দেখবো যে সাবান জলের যখন সুতোটাকে তুলবো তখন সুতোটাও এর বুদবুদের মধ্যে যেরকমভাবে রেখেছিলাম সেরকমভাবেই ভাসছে, ঠিক আছে? এবার তারপরে যদি আমি এক কাজ করি, যে এই সুতোটাকে এই এই যে ভেতরের যে এই পোর্শন আছে, এই পোর্শনে যদি একটা পিন দিয়ে আমি ফুটিয়ে দিই এটাকে, তাহলে আমি দেখতে পাবো সঙ্গে সঙ্গে এই বুদবুদের মধ্যে সুতোটা এরকম একটা সার্কুলার রূপ নিয়ে নেবে। প্রথমে তো যখন আমি সাবান জলের মধ্যে ডোবালাম তখন তো সুতোটা যখন রাখলাম সুতোটা নর্মালি যেরকম ছিল সেরকম অবস্থায় থাকলো, কিন্তু তার পর মুহূর্তে যখন আমি এই ভেতরের যে সুতোর যে ভেতরের যে অংশটা আছে, মানে এই টোটাল অংশের যে বুদবুদের পোর্শনটা আছে, এই পোর্শনে যখন আমি এটা পিন দিয়ে ফুটো করে দিলাম তখন আমি দেখলাম যে এটা সঙ্গে সঙ্গে রূপটা এরকম চেঞ্জ করে এরকম সার্কুলার রূপ নিয়ে নিল। তো এই সার্কুলার রূপটা যে নিয়ে নিল এর কারণ কি, এর কারণ হচ্ছে পৃষ্ঠতল, এই পৃষ্ঠটান। তাহলে এই কিভাবে এই জিনিসটা ঘটছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমি প্রথমে যখন তুলেছিলাম ফাঁসের ভেতরে যখন সুতোটা রেখেছিলাম তখন এই বাইরের দিকেও কি হচ্ছিল, সুতোর এই উপরে বল প্রয়োগ করছিল বাইরের যে অংশটা আছে, এই অংশগুলো অন্য কালার দিয়ে দেখা একটু, অর্থাৎ এই বাইরের দিকে যে অংশগুলো ছিল এগুলো কি বাইরে, মানে এই অংশগুলো সুতোর উপরে বল প্রয়োগ করছিল, আবার ভেতরের দিকে বুদবুদ ছিল সেটাও কিন্তু সুতোর উপরে কি করছিল, বল প্রয়োগ করছিল। তার জন্য এবার দুটো বল যখন পরস্পরের সঙ্গে সমান ও বিপরীতমুখী বল কাজ করছিল বলে তখন সুতোটা যেরকম ভাবে অবস্থায় ছিল ফাঁসের মধ্যে সেরকম একইভাবে প্রতিমিত হয়ে যাচ্ছিল, এবং তার ফলে যেরকম ভাবে ছিল সেরকম প্রভাব দেখাচ্ছিল না, একই রকম ছিল। কিন্তু যখন আমি ফাঁসের মধ্যেকার যে এই যে পোর্শনটাকে অপসারিত করে দিলাম তখন কি হচ্ছে, এই ভেতরের যে এই দিকে তো বল প্রয়োগ হচ্ছে কিন্তু এই দিকে যে বলটাকে প্রতিমিত করে রাখছিল সেই বলটার পরিমাণ কিন্তু আর নাই, তখন সেই বলটা সরে গেছে। এবার আমরা জানি যে আমরা দেখেছি যে ফাঁসের বাইরে যত যে জায়গাটা আছে সেই বিন্দুতে প্রত্যেকটা পয়েন্টে কী হবে, লম্বভাবে বল প্রয়োগ হবে। তাহলে লম্বভাবে বল প্রয়োগ হওয়ার জন্য বিভিন্ন আকৃতির ক্ষেত্রে সবচেয়ে আমরা জানি যে যদি এরকমভাবে সূত্র মানে বুদবুদটা রাখা আছে, বুদবুদের এখানে এরকম গোল হয়ে গেল, তাহলে এই পয়েন্টে যে বলটা প্রয়োগ হচ্ছিল সেই বলটার মানটা কমে গেল, আর এই পয়েন্টে যে বলটা ছিল সেই বলটা এখন প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হচ্ছে। আর আমরা জানি যে
যে কোনো আকৃতির মধ্যে বৃত্তের যে ক্ষেত্রফল, সেই বৃত্তের ক্ষেত্রফল সব থেকে বেশি হয়। তার জন্য ও ম্যাক্সিমাম পরিমাণ কি করে, ওকে সরাতে চায়, দিয়ে ম্যাক্সিমাম পরিমাণ সরানোর জন্য এইখানে যে সার্কুলার ধরনের আকৃতিও নিয়ে নেয় সব সময়ের জন্য টান অবস্থায়। তাহলে এই সার্কুলার আকৃতি নেওয়ার পেছনে কারণ হচ্ছে পৃষ্ঠর টান। তাহলে এখান থেকে আমি পরিষ্কারভাবে কি বুঝতে পারছি, যে যখন একটা তরলের মধ্যে আমি কোনো একটা তরল মধ্যে যখন পৃষ্ঠ টান কাজ করে, তখন তরলটা কি করে, যে তরলটা সব সময়ের জন্য একটা বিশেষ ধর্ম দেখায়। সেই ধর্মটা কি, তরল পৃষ্ঠটা সর্বদা সংকুচিত হতে চায় যাতে তার ক্ষেত্রফল যতটা সম্ভব কম হয়। ক্ষেত্রফল কম মানে কোনটা ক্ষেত্রফল কম হলে, দেখো এই যে টোটাল অংশের ক্ষেত্রফল, এই টোটাল যে অংশের ক্ষেত্রফল কি হচ্ছে, এই অংশের ক্ষেত্রফলটা, ভেতরকার অংশের ক্ষেত্রফলটা যত বেশি হবে, এই ভেতরের অংশের ক্ষেত্রফলটা যত বেশি হবে, এই টোটাল বাইরে যে তরলের অংশের ক্ষেত্রফলটা কি হবে, তত কম হবে তরলটা যে অংশে থাকবে। তো তরলের এই ধর্ম থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে তরল কি করে, তার যে যে ম্যাক্সিমাম যে ক্ষেত্রফল আছে সেটাকে সব সময় জন্য কম রাখতে চায়, যতটা সম্ভব কম রাখার চেষ্টা করে। তো তরলের এই মুক্ত পৃষ্ঠে যে পৃষ্ঠটান কাজ করে, পৃষ্ঠ টানের জন্যই এই সংকোচনের প্রবণতাটা দেখা যায়। এবার এই সংকোচনের প্রবণতা যদি আমরা আরও ডিপে যাই, যে সংকোচন হচ্ছে কিসের জন্য, সংকোচন উৎপত্তির কারণ কি, তার কারণ হচ্ছে তরলের মধ্যে যে পরস্পর যে অণুগুলো থাকে, এই পরস্পর যে অণুগুলো আছে সেই অণুগুলি সংশক্তি বল বা কোহেসিভ যে ফোর্স কাজ করে, কোহেসিভ ফোর্সের দ্বারা পরস্পরকে সবসময়ের জন্য আকর্ষণ করে। তাহলে এই ফোর্স দিয়ে কী করছে, এই কণাগুলো পরস্পরকে টানছে। এবার তাহলে ত্বরণের অভ্যন্তরে যদি কোনো অণু সবসময় কী হচ্ছে, নিজের ওপরে সংশক্তি বল সমানভাবে ক্রিয়া করছে, তাহলে এবার যখন ধরো এই পয়েন্টে ছিল, এই টোটাল যে কন্ডিশনে ছিল, তখন এই তরলে ধরো যে কোনো একটা পয়েন্টে, ভালোভাবে রাখি এটাকে, এরকমভাবে ছিল যখন, তখন এই যে কোনো এই পয়েন্টে, এটা যদি কোনো পয়েন্ট ধরি, সেই পয়েন্টে যে লব্ধি সংশক্তি বলে, মানে এ ওদিকে টানছে, এ এদিকে টানছে, এ ওদিকে টানবে, এ ওদিকে টানবে, দুটো চারিদিকে কণা আছে পরস্পর। তাহলে যে লব্ধি যে টানা এই কণাটাকে, সেটা চারিদিক বরাবর টানলে সেই লব্ধি কণা যে টানার বলের পরিমাণটা, সেটা সবসময়ের জন্য কি হয়ে যাবে, কম হয়ে যায়, মানে মিনিমাইজ হয়ে যায়, লব্ধি বলটা শূন্য হয়ে যায়। কিন্তু যখন তরলের পৃষ্ঠতলে যখন অণুর উপরে, মানে বাইরের যে এই যে টানার, ধরো আমি যখন ফুটো করে দিলাম, তখন এই যে বাইরে যে টান ছিল, এই পোর্শনে যে পয়েন্টগুলো এদিকে টান ছিল, সেই পয়েন্টগুলো তো এখন আর নেই। এই বাইরে যখন এই পয়েন্টগুলো টান ছিল, সেই অণুগুলো নেই। তাহলে এই অণুগুলো না থাকার জন্য, এই যে সংশক্তি বলের জন্য কি হচ্ছে, এই অণুগুলো পরস্পরকে টানছে এই পাশের অণুগুলো। তাহলে কি হচ্ছে, এ ওর জায়গাকে মিনিমাইজ করতে চায়, আরও কম করতে চায়, যার ফলে কি হয়, এর জন্যই পৃষ্ঠতলের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারলে। আমি তাও আর একবার ভালো করে বলে দিচ্ছি, যে যখন এরকমভাবে একটা বুদবুদ তৈরি হলো এবং তার মধ্যে ধরো সুতো যখন রাখা হলো এরকমভাবে আরবিট্রারি, তখন যদি যে কোনো একটা পয়েন্টে যদি আমি ধরি, এই পয়েন্টে বা যে কোনো একটা পয়েন্টে, এই পয়েন্টের কণাগুলোকে চারিদিক থেকে কি হচ্ছে, টানছে। ঠিক আছে, তাহলে লব্ধি যে বল সেটা মিনিমাইজ হয়ে যাচ্ছে, যার ফলে যে পয়েন্টে সুতোটা ছিল সেই পয়েন্টেই থাকছে। কিন্তু যখন আমি এর মধ্যেকার বুদবুদটাকে দিয়ে ফাটিয়ে দিলাম পিন মেরে, তখনকার ঘটনা কি হলো, এই পার্টিকুলার কন্ডিশনে দেখলাম সার্কুলার রূপ নিল। কেন নিল, কারণ এই পয়েন্টে যে কণাগুলো আছে, সেই কণাগুলোকে তো এ ওপরের দিকে টানছে, প্রত্যেকটা ওপরের কণা প্রত্যেকটাকে ওপরের দিকে টানছে, সব থেকে সর্বনিম্ন করার চেষ্টা করছে। কিন্তু একে যে মিনিমাইজ করে ভেতরের দিকে কণাগুলো ধরে রেখেছিল, সেই কণাগুলো এখন আর নেই। যার ফলে কি, এই যে পোর্শনের যে ক্ষেত্রফলটা, সেটা ম্যাক্সিমাম বাড়তে চায়, আর যে মিনিমাম একে টেনে ধরে রাখতে সে এই যে ভেতরের ক্ষেত্রফলটাকে ও মিনিমাম করতে চায়। আর আমরা জানি যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলই হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রফল। তার জন্য কি হয়, যে কোনো একটা জায়গায় যদি আমি ফুটো করে দিই, তাহলে পরে সেটা বৃত্তাকার তখন রূপ নিল। এর কারণ হচ্ছে পৃষ্ঠতলের পৃষ্ঠটানের জন্যই হয়। তাহলে যদি বলি যে পৃষ্ঠটান বলতে কি বোঝো, তখন বলবো যে যদি তরলের একটি মুক্ত পৃষ্ঠের ওপর একটি রেখা কল্পনা করা হয়, ধরো এই মুক্ত একটা পৃষ্ঠের ওপরে রেখা, ধরো একটা কনসিডার করলাম, এরকম রেখা যদি কনসিডার করি, তাহলে দেখবো রেখার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠতলের সঙ্গে স্পর্শকীয়ভাবে রেখাটির প্রতি একক দৈর্ঘ্যের ওপর একটি বল ক্রিয়া করে। ঠিক আছে, এই বলটাই হচ্ছে কি, পৃষ্ঠটান। এবার তারপরে হচ্ছে এর একক, পৃষ্ঠটানের একক কি হবে, এর একক হবে এসআইতে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। আর এসিজিএসে কী হবে, অবভিয়াসলি তাহলে ডাইন পার সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে সম্পর্ক যদি বের করি, তাহলে কী হবে, 1 নিউটন পার মিটার ইজ ইকুয়াল টু কি 10⁵ ডাইন। আর মিটার মানে কি 100 সেন্টিমিটার, তাহলে কি হচ্ছে 10⁵ ডাইন পার সেন্টিমিটার। এই ইউনিট কি হবে, দেখো এই মাত্রা কি হবে, তাহলে মাত্রা যদি বের করি পৃষ্ঠটানে, তাহলে পৃষ্ঠটান মানে কি, প্রতি একক লেন্থে যে বল কাজ করে, যে বল দিয়ে টানে প্রতি ইউনিট লেন্থে, তাহলে বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের ইউনিট কি, এম এল টি টু দি পাওয়ার -2
দৈর্ঘ্যের ইউনিট এল, তাহলে কি হবে এম টি টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল পৃষ্ঠ টানের কি মাত্রা। এবার পৃষ্ঠ টান হলো, এবার আমরা দেখব পৃষ্ঠ টানের যে পৃষ্ঠ শক্তি, সেই পৃষ্ঠ শক্তিটা কি। পৃষ্ঠ শক্তি হচ্ছে যে তরলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করা হয় সেটাই হচ্ছে কি পৃষ্ঠ শক্তি। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব যে পৃষ্ঠ শক্তির পরিমাপটা কি। তো পৃষ্ঠ শক্তি বলতে কি বোঝো, আমরা কি বললাম যে তরলের কোনো একটা তরলের ক্ষেত্রফলকে একক পরিমাণ বৃদ্ধি করতে গেলে আমাদেরকে যে কার্য করতে হয় সেই কার্যটাই হচ্ছে তরলের পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, এবার তাহলে পৃষ্ঠ শক্তির যদি আমি মাত্রা বের করি, তাহলে পৃষ্ঠ শক্তির মাত্রা হয়ে যাবে প্রতি ইউনিট বার করতে, কার্য করতে, মানে প্রতি ইউনিট বৃদ্ধি করতে যে পরিমাণ কার্য করা হয়, তাহলে কার্য কি ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কার্যের ইউনিট আমরা কি জানি এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের ইউনিট কি জানি এল স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এম টু দি পাওয়ার -2। তাহলে পৃষ্ঠ শক্তির মাত্রা এবং দেখো পৃষ্ঠ টানের মাত্রা দুটো সেম। এর ইউনিট কি হবে, এর ইউনিট হবে আর পার সেন্টিমিটার স্কোয়ার, আর যদি আমি এসআই করি তাহলে কি হবে জুল পার মিটার স্কোয়ার। এবার দেখো যদি আমি এবার বের করতে চাই যে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তি এই দুটোর মধ্যে যদি বলে যে আমাকে একটা সম্পর্ক স্থাপন করো যে পৃষ্ঠ টান কি আর পৃষ্ঠ শক্তি কি, আমরা এখান থেকে নর্মালি কি দেখতে পাচ্ছি, দেখো ইউনিট মাত্রা থেকে যদি দেখি যে পৃষ্ঠ টানের যা মাত্রা এবং পৃষ্ঠ শক্তির যা মাত্রা দুটো সেম। তার মানে কি পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তি দুটো একই জিনিস। তো সে যদি বলে যে পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তি যে একই জিনিস, সেটা একটা আমাকে মাত্রা থেকে তো বুঝতে পারছি, এবং যদি বলে যে আমাকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাও, সেই প্র্যাকটিক্যালি প্রমাণটা একবার দেখে নাও। ঠিক আছে, আমি একটা এরকম একটা এ বি সি ডি চারটে রিং, এটা একটা রিং কনসিডার করলাম। ঠিক ধরো এই বেশি ধরো পি কিউ আর এস। আমি একটা সরু তারের এরকম চৌকো ফ্রেম নিলাম। ঠিক আছে, এই চৌকো ফ্রেমের মধ্যে একটা এ বি রেখা আছে। ঠিক আছে, এরকম ধরো একটা এ বি রেখা, ধরো এটা এ, এটা বি। এই রেখাটাই এই ওপর নিচে সমানভাবে যাতায়াত করতে পারে। ঠিক আছে, মানে এটা এদিকেও যেতে পারে, এদিকেও নিচেও আসতে পারে, এরকম ভাবে যাতায়াত করতে পারে সমানভাবে। ঠিক আছে, দিয়ে এবার আমি কি করলাম যে এই তারটাকে আমি একটা সাবান জলে ডোবালাম। এবার তাহলে সাবান জলে যদি ডোবাই তাহলে তারটার এই অংশে কি হবে, এটা বুদবুদের সৃষ্টি হবে অবভিয়াস, তাই না। আর আমরা কি দেখলাম, এই বুদবুদগুলো পরস্পরকে জায়গাগুলোকে মিনিমাইজ করতে হচ্ছে, তাহলে বুদবুদগুলোকে সর্বনিম্ন এই ক্ষেত্রফলের জন্য একে টেনে ধরে রাখবে, তাই না। স্পর্শকীয় স্পর্শক যে পৃষ্ঠটানের যে পৃষ্ঠ বল দ্বারা ও টেনে রাখবে। ঠিক আছে, পৃষ্ঠ টান দ্বারা পরস্পরকে ওই সামনের দিকে টেনে রাখবে। এবার তাহলে এই এবিটাকে এখান থেকে নিচে ডিএক্স পরিমাণ দূরত্ব, ধরো এইখান থেকে এই পরিমাণ দূরত্ব যদি আমাকে সরিয়ে আনতে হয়, অর্থাৎ এই জায়গায় যদি আনতে হয়, এ ড্যাশ বি ড্যাশ এই পয়েন্টটা যদি আনতে হয়, তাহলে অবভিয়াসলি কি করতে হবে, আমাকে কার্য করতে হবে। এবার ধরলাম যে এই বি যে তারটা আছে এটা দৈর্ঘ্য হচ্ছে আমি এল। ঠিক আছে, আর তরলের ধরো পৃষ্ঠ টান যেটা, সেই পৃষ্ঠ টানটা আমি ধরলাম ধরো টি, তরলের পৃষ্ঠ টান ধরলাম টি, আর এই বির যে দৈর্ঘ্য সেটা ধরলাম হচ্ছে এল। তাহলে পারে এই এবি তারটাকে ওই পয়েন্ট থেকে এ ড্যাশ বি ড্যাশ টানে আনতে আমাকে কার্য করতে হবে, কারণ কি এবি তারটাকে ও পৃষ্ঠ টানটাকে মিনিমাম করার জন্য ধরে রেখেছে। তাহলে এবার সেখান থেকে যদি আমাকে নিচের দিকে নিয়ে আসতে হয়, অর্থাৎ এ ড্যাশ বি ড্যাশ পয়েন্টে যদি নিয়ে আসতে হয়, তাহলে পরে আমাকে কার্য করতে হবে। তাহলে কী পরিমাণ কার্য হবে সেটা আমি দেখব। তাহলে এবি তারের ওপরে যে কিউআর অংশের দিকে ক্রিয়াশীল যে মোট বল, অর্থাৎ এই যে এবি তারটা আছে এটাকে তো ওপরের দিকে টেনে ধরে আছে, তাহলে কি পরিমাণ বল দিয়ে টেনে ধরে আছে, আমরা জানি পৃষ্ঠ টান কত পার ইউনিটিতে টি, তাকে টোটাল কি পরিমাণ বল দিয়ে ধরে আছে এল বল দিয়ে ধরে, এল টোটাল লেন্থ, তাহলে পার ইউনিট লেন্থে হচ্ছে টি, তাই টোটাল লেন্থে হচ্ছে কত বল দিয়ে ধরে আছে টিএল। এবার দেখো এটা এই যে সাবান জলে যে এক পিঠ আছে, এই যে তারটার এই দিকেও যেরকম আছে, এর ঠিক অপোজিট দিকে অর্থাৎ এই পিছন দিকেও আর একটা দিক আছে। তাহলে কি হয়ে যাবে, প্রথম এই উপর দিকে যদি একটা কয়েন ভাবো, কয়েনের হেড অ্যান্ড টেল, ধরো এটা যেটা এ বি পি কিউ আর এস টি বোর্ডের ওপরে দেখছো সেটা ধরো কয়েনটার হেড, তাহলে হেডের দিকে টেনে ধরে আছে, তার জন্য পার ইউনিট লেন্থ আমরা কি বের করলাম টি ইন্টু এল। আবার টেলের দিকেও তো ধরে আছে, তাহলে তার জন্যও কি হবে টি ইন্টু এলই হবে। তাহলে টোটাল যে মোট ক্রিয়াশীল বল দিয়ে ওর ধরে আছে কিউআর অংশের দিকে টেনে, সেটা বলটা কত, টু টিএল হয়ে যাবে। ঠিক আছে, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো যে
এখানে একটা আমি পি কিউ আর এস একটা এরকম লম্বা চৌকোনা তার নিলাম, সেই তারটার মধ্যে একটা এবি তার রাখানো আছে, যেটা এই পি কিউ আর পি আর এস বরাবর অনুভূমিকভাবে ও মুভ করতে পারে। ঠিক আছে, এবার আমি কি করলাম, একটা পয়েন্টে গিয়ে তারটাকে আমি সাবান জলে ডুবিয়ে আনলাম, তাহলে একটা ম্যাক্সিমাম যে মিনিমাম ক্ষেত্রফল ওকে ধরে আছে। এইবার যদি আমাকে ধরে আছে, তাহলে কি বল দিয়ে ধরে আছে, তাহলে পৃষ্ঠ টান দিয়ে ধরে আছে, যে পৃষ্ঠ টান মানে কি, পার ইউনিট লেন্থে যে বলটা দিয়ে ধরে আছে, তাহলে পার ইউনিট লেন্থে যদি টি বল দিয়ে ধরে থাকে, তাহলে টোটাল লেন্থের জন্য কি বল দিয়ে ধরে আছে, টি ইন্টু এল। এবার ধরো কয়েন ভাবো, কয়েনের যদি একদিকে ধরে থাকে, তাহলে কয়েনের ঠিক অপর দিকেও তো আছে, তাহলে এই পি যে এ বি কিউ আর যে ক্ষেত্রফলটা পেছন দিকেও আছে, তাহলে পেছন দিকেও ধরে আছে, যে টোটাল কি বল দিয়ে ধরে আছে, সামনের দিকে প্লাস পেছন দিকে, মানে কি টোটাল 2LT বল দিয়ে ধরে আছে দুই দিকে। ঠিক আছে, তার জন্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এই বল দিয়ে যদি ধরে থাকে, তাহলে এই এ বি তারটিকে যদি আমাকে স্থির রাখতে হয়, তাহলে বিপরীতমুখী কি করতে হবে, আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। যদি এখান থেকে যে সরে এসছে, এটাকে যদি স্থির রাখতে হয়, তাহলে বিপরীতমুখী বল প্রয়োগ করতে হবে। বিপরীতমুখী কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, যে বল দিয়ে টেনে ধরে আছে সেই পরিমাণই বল আমাকে কি হচ্ছে, বিপরীত দিকে প্রয়োগ করতে হবে। তাহলে আমাকে তবেই আমার কি হবে, যে তোমার ওই জিনিসটা স্টেবল থাকবে। তাহলে এবার যদি যদি আমি ধরলাম যে এই পার্টিকুলার কন্ডিশনে, ধরো টেম্পারেচার বা টেম্পারেচার কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট যদি ধরে রাখি আমি, তাহলে এফ বল যদি আমি প্রয়োগ করি এই বরাবর, এফ বল প্রয়োগ করে তার থেকে এই ডিএক্স পরিমাণ দূরত্ব আমি নিচের দিকে সরিয়ে আনলাম, ডিএক্স পরিমাণ দূরত্ব সরিয়ে এনে আমি এ ড্যাশ বি ড্যাশ স্থানে আনলাম। তাহলে আমি কি পরিমাণ কার্য করলাম, তাহলে এফ বল প্রয়োগ করে ডিএক্স দূরত্ব সরালে পরে আমাকে প্রযুক্ত কার্যের পরিমাণ কত, এফ ডট ডিএক্স, তার মানে কত, এফ এর মান কত, 2LT ইন্টু ডিএক্স। আচ্ছা, এর ফলে তাহলে পরে যে মোট ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, মোট ক্ষেত্রফল বৃদ্ধি, মোট ক্ষেত্রফল বৃদ্ধি, মোট ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, টু, একটার জন্য কত হলো, এল ইন্টু ডিএক্স, এই একটা দিকে। ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু ডিএক্স। তাহলে ওই দিকেও বৃদ্ধি পেলো, তাহলে 2 × L × dx হয়ে গেল। একটার জন্য হলো এল ইন্টু ডিএক্স, দুই দিকে বৃদ্ধি পেলো, তাহলে 2 × L × dx। তাহলে পৃষ্ঠটানের বিরুদ্ধে একক ক্ষেত্রফল যদি আমাকে বাড়াতে হয়, তাহলে কি পরিমাণ একক ক্ষেত্রফল বাড়ানোর জন্য কার্য করতে হবে। টোটাল ক্ষেত্রফল কত বেড়েছে, 2L dx, টোটাল বল প্রয়োগ কৃতকার্য কত করেছি, 2LT ইন্টু ডিএক্স। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য, সেটা কত হবে, সেটা হয়ে যাবে টোটাল যে কার্য করেছি, অর্থাৎ 2LT ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই টোটাল ক্ষেত্রফল 2L dx, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলের জন্য। তাহলে দেখো 2L কেটে যাবে, ডিএক্স কেটে যাবে, তাহলে হচ্ছে টি। তাহলে এই যে কার্যটা আমি করছি, এই কার্যটায় কি হচ্ছে, যে স্থিতিশক্তির রূপে সঞ্চিত থাকছে, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিশক্তিই হলো পৃষ্ঠ শক্তি, বা সংখ্যাগতভাবে যদি দেখি আমি, তাহলে সেটাই হচ্ছে কি পৃষ্ঠ টান। আমি আগে ধরেছি এটা পৃষ্ঠ টান। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যদি আমি যে স্থিতিশক্তিটা সঞ্চিত থাকছে, অর্থাৎ পৃষ্ঠ শক্তি যেটা থাকছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পৃষ্ঠ টানের সঙ্গে সমান। তাহলে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি এটা হচ্ছে একই জিনিস। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে করসপন্ডিংলি কিছু কিছু এক্সাম্পল তোমাদের দেওয়া আছে, দেখবে যে পৃষ্ঠটান সম্পর্কিত কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে। যেরকম ধরো, যদি এক খণ্ড জলে একটি কর্পূর ফেলে দিই, তাহলে পরে সেটা দেখবা যে ইতস্ততভাবে নড়াচড়া করে। সেটা কেন করে, কারণ হচ্ছে কর্পূর সাধারণত পক্ষে কি জলে দ্রবণীয়। তাহলে কর্পূর যখন জলের সংস্পর্শে আসবে, তখন কর্পূরের খণ্ডের কোনো একটা জায়গা থেকে কি হবে, অপর জায়গা বেশি দ্রবীভূত হয়ে যাবে। ধরো কোনো একটা জায়গা কম দ্রবীভূত হচ্ছে, কোনো একটা জায়গা বেশি দ্রবীভূত হচ্ছে, এবার যেই জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয়ে যাবে, সেখানকার জল কি হয়ে যাবে, কর্পূর মিশ্রিত হয়ে যাবে। তাহলে কর্পূর মিশ্রিত হয়ে গেলে ইমপিওর জল হয়ে গেলো, ইমপিউরিটি মিশে হয়ে গেল। তাহলে সেখানে যদি ইমপিউরিটি বেশি হয়ে যায়, সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কি হয়ে যাবে, কমে যাবে। কারণ বিশুদ্ধ জায়গায় পৃষ্ঠটান যা হবে, ইমপিউরিটি মেশালে পৃষ্ঠটান কি হবে, অ্যাপারেন্টলি কমে যাবে। তাহলে দুই জায়গার পৃষ্ঠটানের পার্থক্য যখন কমে যাবে, তখন দুই জায়গায় পৃষ্ঠটান আলাদা রকম থাকবে। পৃষ্ঠটান নির্ভর করে যে টেনে ধরে রাখতে সাহায্য করে, তাহলে কি হবে, কর্পূরটা ধীরে 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 ওপরে নড়াচড়া করবে দ্রুতভাবে। আর একটাও এক্সাম্পল এখান থেকে দেখা হয় যে একটি রং করা তুলি যখন জলে ডুবিয়ে বাইরে আনা যায়, তখন তুলির আঁশগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। কেন জড়িয়ে যায়, কারণ দেখো জলে যখন ডোবায় তখন আঁশগুলি ফাঁক ফাঁকা অবস্থায় থাকে। এবার দেখবা তুলি ডুবিয়ে দেখবা, কারণ জলের ভেতরে পৃষ্ঠটান থাকে না, তাই জলের আঁশগুলিকে কাছাকাছি টানার যে বল সেটা ক্রিয়া করে না। কিন্তু বাইরে যখন আনি, তখন আঁশগুলির মধ্যে যে জলের পাতলা স্তর আটকে থাকে, সেই পৃষ্ঠটান জলগুলোকে কি করে, পৃষ্ঠটানের সঙ্গে সঙ্গে নিচে কাছের দিকে টানবে, যার ফলে ক্ষেত্রফল কমানোর চেষ্টা করবে। ক্ষেত্রফল কমানোর চেষ্টা করলে কি হবে, যে জলের আঁশ মানে তুলির যে আঁশগুলো আছে, সেই আঁশগুলো পরস্পরের সঙ্গে লেগে যাবে।
তারপরে ধরো আরও কিছু এক্সাম্পল আছে, দেখবে যে উত্তল সমুদ্রের ওপরে যদি তেল ছড়িয়ে দিই তাহলে বড় বড় ঢেউ থেমে যায়। কেন থেমে যায়? তো বিশুদ্ধ জলের পিছুটান কি হয়? তৈলাক্ত জলের পিছুটান অপেক্ষা অনেক বেশি। আমরা দেখেছি ইম্পিউরিটি মেশালে পারে পিছুটান কমে যায়। তাহলে সমুদ্রে যদি তেল ছড়িয়ে দিই তাহলে ঢেউয়ের সঙ্গে হাওয়ার গতির অভিমুখে যদি তেল ছড়িয়ে পড়ে তাহলে কী হয়? বিশুদ্ধ জল থেকে যে পিছনের যে নিচে তেল কি ওপরে ভাসবে, তাহলে কি অ্যাপারেন্টলি ওই যে ঢেউয়ের পিছুটান সেটা অ্যাপারেন্টলি কমে যাবে এবং পিছনের দিকে ছেড়ে দেবে। তারপরে কি হবে? ঢেউয়ের উচ্চতা অ্যাপারেন্টলি অনেক কমে যাবে। মানে যদি বিশুদ্ধ জলের পিছুটান আমরা কি জানি? তৈলাক্ত জলের পিছনের থেকে অনেক বেশি। এবং সমুদ্রে যদি তেল ছড়িয়ে দিই তাহলে ঢেউয়ের সঙ্গে হাওয়ার গতির অভিমুখে তেল ছড়িয়ে যাবে। এবার পিছনে বিশুদ্ধ জল থেকে যাবে, কারণ তেলটা ওপরে উঠে পড়বে। তাই ঢেউয়ের সামনের দিকে জলের পৃষ্ঠটান, পিছনের যে জলের পৃষ্ঠটান তার অপেক্ষা কী হবে? অনেক হ্রাস পাবে। এবার তাহলে ওপরের জলের পৃষ্ঠটানটা কম হয়ে গেল, তাহলে কী হবে? ঢেউয়ের যে উচ্চতা সেটা ধীরে 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 কমে যাবে। আচ্ছা, তারপরে ধরো জলে তেল ঢাললে তেল জলের ওপরে ছড়িয়ে পড়ে কেন? বিশুদ্ধ জলে একই সেম, বিশুদ্ধ জলের পিছুটান তেলের পিছুটান অপেক্ষা বেশি হওয়ার জন্য এরা তেলের ওপরে টান ক্রিয়া করবে, এই টানের ফলে তেল সমস্ত জলের ওপরে ছড়িয়ে পড়বে। দেখবা যে তেল যদি একটা সামান্য সার্টেন পয়েন্টে ঢালো তো তেলটা তলের ওপরে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এগুলো এক্সাম্পল তোমাদের দেওয়া আছে, দেখবে 582 পাতায়, সম্ভবত 582-83 পাতায় তোমরা ওটাকে একবার 582-83 পাতা হচ্ছে ইতে দোয়ারি মাইথির, ওটা একবার দেখে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল। এরপরে তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে যে কৌশিকতা। তো কৌশিকতা কি? কৌশিকতা, এবার দেখো কৌশিকতা জানার আগে জানতে হবে যে কৌশিক নল কি। আমরা পড়ছি কি কৌশিকতা। তো কৌশিকতা জানার আগে জানতে হবে যে কৌশিক নল কি। কৌশিক নল হচ্ছে যে ধরো কোনো নল যদি খুব সরু হয়, খুবই সরু পরিমাণ যদি নল হয়, যত সরু নল হবে, চুলের মতো সরু নল, সেই খুবই সরু রন্ধ্রবিষ্ট যে নল, সেই নলগুলোকে বলা হয় কৌশিক নল বা ক্যাপিলারি টিউব বলা হয়। ঠিক আছে, তো সরু রন্ধ্র বিশিষ্ট নলকে বলা হচ্ছে কি কৌশিক নল। ঠিক আছে, এবার এই কৌশিক নলের মধ্যে যদি আমি কি করি, যদি নলের মধ্যে যদি আমি কৌশিক নলটাকে জলের মধ্যে ডোবাই, তখন আমরা কি দেখব যে কৌশিক নলের মধ্যে জলটা উপরের দিকে উঠছে। যদি কোনো একটা জায়গায় ধরো কৌশিক নল এরকমভাবে ধরো একটা পাত্রে জল রাখা আছে, সাপোজ একটা পাত্রে জল রাখা আছে, দিয়ে জলের এখানে যদি আমি একটা সরু একটা নল রাখি, তাহলে আমি দেখতে পাবো যে কৌশিক নলের মধ্যে জলটা উঠছে এবং এরকম শুধুমাত্র স্ট্রেট লাইন থাকছে না, এরকম স্ট্রেট লাইন থাকছে না, এরকমভাবে অবতল হয়ে জলটা উঠছে। ঠিক আছে, আর যদি ধরো জলের বদলে ধরো কোনো জায়গায় আমি যদি পারদ রাখি এবং পারদের মধ্যে যদি এখানে ধরো জল আছে এবং ধরো এখানে পারদ আছে এবং পারদের মধ্যে যদি কৌশিক নল রাখি, তাহলে দেখবো জলটা ওঠার বদলে এই যে এটা নামছে এবং উত্তলভাবে নামছে। ঠিক আছে, তাহলে এটা কেন ঘটছে দেখো, যখন এটা কাচকে কৌশিক নলের মধ্যে মানে কাচের কৌশিক নলকে জলের মধ্যে ডোবানো হয়, তখন কী হবে? জল ওপরের দিকে ওঠে। আর তার কেন ওঠে? কারণ নলের ভেতরে জলতল, বাইরের জলতল বা কিছুটা ওপরে অবস্থান করবে। ঠিক আছে, এবার যখন এই জলটা উঠছে তার কারণ হচ্ছে যখন অ্যালকোহল, জল, তুতের দ্রবণ, এইসব জিনিসপত্রগুলো কাচকে ভিজিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এই সমস্ত জিনিসগুলো যখন কাচকে ভিজিয়ে দেয়, তখন এই মানে যে সমস্ত জিনিস কাচকে ভিজিয়ে দেয় এবং কাচের তৈরি জিনিস হচ্ছে কৌশিক নল। ঠিক আছে, তখন জলটা ওপরের দিকে উঠবে। আর যখন এই পারদ মানে কাচকে ভেজাতে পারে না, তার জন্য পারদের ক্ষেত্রে কী হবে? জলটা নিচের দিকে নামবে। তাহলে এটুকু মনে রাখবা যে যে সমস্ত জিনিসপত্র কাচকে ভিজিয়ে দেয়, সেই সমস্ত জিনিসপত্র যখন কৌশিক নলটা ওখানে রাখা হয়, সেখানে জলটা উপরের দিকে ওঠে এবং ওপরের দিকে ওঠে এবং অবতলভাবে থাকে। আর যখন যে সমস্ত জিনিস কাচকে ভেজায় না, সেই সমস্ত জিনিসকে যখন আমি কৌশিক নলটা ডোবাই সেই সমস্ত জিনিসের মধ্যে, তখন কী হবে? সেটা নিচের দিকে নেমে যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবং কীভাবে নামবে? উত্তলভাবে নামবে। তাহলে কৌশিক নলে তরল, যদি কোনো একটা তরলের মধ্যে কৌশিক নলটাকে ডোবানো হয়, তাহলে কী হচ্ছে? যে তরলটা আছে সেই তরলের প্রকৃতি অনুসারে কী হচ্ছে? জলটা ওঠানামা করবে। তো এই যে ওঠানামা করে, এই ওঠানামার ব্যাপারটাই হচ্ছে কি কৌশিকতা। তো এটাকেই বলা হয় কৌশিকতা। এর জন্য এক্সাম্পল যদি দাও তাহলে পরে ধরো ব্লটিং কাগজ যেটা আছে সেটা কালি শুষে নেয়, স্পঞ্জ রাখলে পরে জলের মধ্যে স্পঞ্জ জল শুষে নেয়। ঠিক আছে, তারপরে ধরো পোলতে যখন আমরা জ্বালাই তখন পোলতে কী হলো? টেনে নেয়। এইগুলো হচ্ছে কৌশিকতার উদাহরণ। যেটা হচ্ছে কৌশিকতা। কৌশিকতা কি থেকে আসলো? কৌশিক নল থেকে আসলো। যে কৌশিক নলের মধ্যে যে তরলের এই যে ওঠানামার যে বিহেভিয়ারটা, যেরকম জল রাখলে পারে বা পারদ রাখলে পারে, এই ওঠানামার বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটাকেই বলা হচ্ছে কৌশিকতা।
ঠিক আছে। এরপরে আসবে স্পর্শকোণ। স্পর্শকোণ, তো স্পর্শকোণ বলতে কি বোঝো? দেখো, স্পর্শকোণ বা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, স্পর্শকোণ হচ্ছে যদি ধরো কোনো একটা কঠিনের মধ্যে যদি ধরো আমি একটা তরল রাখি, ঠিক আছে, ধরো জল রেখেছি, এটা ধরো কঠিন পদার্থ, এটা ধরো জল, ঠিক আছে। তাহলে এই কঠিন পদার্থের সঙ্গে জলটা যে জায়গায় টাচ করবে, এই যে এই পয়েন্টে যে জায়গায় টাচ করবে, সেখান থেকে যদি আমি একটা স্পর্শক টানি, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হবে এই পয়েন্টে। তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে স্পর্শক কোণ, অর্থাৎ যে কোণ দিয়ে কোনো তরল কোনো কঠিনের সঙ্গে টাচ করে থাকে সেই কোণটাই হচ্ছে কি স্পর্শক কোণ। তাহলে এটা হচ্ছে থিটা। থিটা, যে থিটাটা, এই থিটাটা, এটাই থিটাটাই হচ্ছে কি স্পর্শক কোণ, ঠিক আছে। মানে এখানে দেখো, যদি আমি এখানে একটা পয়েন্ট দিই, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, ঠিক আছে। তাহলে এ বিন্দুতে তরলটা কি হচ্ছে, কঠিনটাকে স্পর্শ করেছে, তাহলে তরলের ওপর যে অঙ্কিত স্পর্শক অর্থাৎ এ বি, এই এ বিটা স্পর্শকটাকে যে তরলের অভ্যন্তরের সঙ্গে একটা কোণ সৃষ্টি করছে এ বি, আর ধরো এখানে একটা দিলাম, এইখানে একটা পয়েন্ট দিলাম সি সাপোজ। তাহলে এ বি সি কঠিন তরলের সঙ্গে কোণ উৎপন্ন হচ্ছে, এই এ বি সি কোণটাই হচ্ছে কি স্পর্শকোণ, ঠিক আছে। তাহলে এই স্পর্শকোণের মান থাকে, মানে কোশ্চেন হয় যে স্পর্শকোণের সীমা কত, স্পর্শকোণের সীমা হচ্ছে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। এবার যে ধরো, এবার প্রশ্ন আসতে পারে যে স্পর্শকোণকে ধরো যদি আমি কোনো একটা মানে পদার্থকে এরকম ভাবে ডোবাই, মানে একটা তরল রাখা আছে, তরলের মধ্যে এরকম লম্বালম্বি ভাবে কোনো একটা কাচের দণ্ডকে ডোবাচ্ছি, আর ধরো কোনো কাচের দণ্ডকে আমি এইভাবে ডোবাচ্ছি, এরকম ভাবে তির্যকভাবে ডোবাচ্ছি, তাহলে কি স্পর্শকোণের মানটা চেঞ্জ হয়ে যাবে? না, যে কিভাবে ডোবাবো সেই হিসাবে আমি স্পর্শকোণের মানটা চেঞ্জ হবে না, অর্থাৎ যে স্পর্শকোণ বা থিটা, সেটা উন্নতি বা অবনতির ওপরে নির্ভর করে না, ঠিক আছে। যে কি পরিমাণ জায়গায় আমি যে জিনিসটাকে তুলছি বা কি পরিমাণভাবে জিনিসটাকে ডোবাচ্ছি তার উপরে নির্ভর করছে না। এর জন্যই যে কৌশিক নলের ওপরে যে তরলটা, মানে যে কৌশিক, যখন একটা কোনো পাত্রের মধ্যে আমি কৌশিক নল রাখি এরকমভাবে, তখন তার মধ্যে কিভাবে ডোবাচ্ছি সেই কৌশিক নলের ওপরে তরলটা উঠবে বা নিমবে তার উপরে, সেটা কিসের ওপর নির্ভর করবে, শুধুমাত্র এই যে স্পর্শ কোণ যে কি পরিমাণ অ্যাঙ্গেলে টাচ করে আছে সেই স্পর্শ কোণের ইর ওপরে তোমার নির্ভর করবে। আর আমরা কি দেখলাম, আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তাহলে যদি আমি একটা কাঁচ বা কাঁচের প্লেটকে জলে যদি খাড়াখাড়িভাবে ডোবাই, তাহলে যে স্পর্শকোণ হবে, আর যদি আমি মানে অনাথভাবে ডোবাই তাহলে কি স্পর্শকোণ আলাদা হবে? না, যদি কাচের তলার ওপরে আমি স্পর্শকোণটাকে খাড়াখাড়িভাবে ডোবাই বা অনাথভাবে ডোবাই, দুটো স্পর্শকোণ একই হবে, মানে তরলের সঙ্গে কঠিনের যে নতি, সেই নতির ওপরে স্পর্শকোণ নির্ভর করবে না। আচ্ছা, আর এখান থেকে প্রশ্ন, আর একটা জিনিস মনে রাখবে যে এই স্পর্শকোণের ওপরে নির্ভর করে যে আমরা যে আগে কৌশিক নল পড়লাম, এই কৌশিক নলের ওপরে যে কোনো একটা জিনিস, মানে কোনো একটা তরল ওপরে কি পরিমাণ উঠবে বা নিচে কি পরিমাণ নামবে, সেটা নির্ভর করে কার উপরে, না তো এই স্পর্শকোণের ওপরে। যদি এই স্পর্শকোণের মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থেকে, সরি, 0 থেকে 90 ডিগ্রি থেকে কম হয়, 0 থেকে 90 ডিগ্রির থেকে কম হয় স্পর্শকোণের থিটার মানটা, যদি 0 থেকে 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে পরে তরল ওপরে উঠবে। যেমন কাচের ক্ষেত্রে যখন জল রাখি, মানে কাচের কৌশিক নলের মধ্যে যখন জল রাখি, তখন যে থিটার মানটা হয় তখন 0 থেকে 90 ডিগ্রি থেকে কম হয়। কিন্তু যদি এই অ্যাঙ্গেলটায় 0 থেকে 90 ডিগ্রি থেকে বেশি হয় থিটাটা, তাহলে তখন কি হবে, তরলটা নিচে নেমে যাবে। যেরকম পারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই 0 থেকে 90 ডিগ্রি থেকে যদি হয় তাহলে ওটা নিচে নেমে যায়, ঠিক আছে। এরপরে তোমরা দেখে নেবে যে বিভিন্ন বিষয়ের উপরে স্পর্শ কোণের যে নির্ভরতা, সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। দেখবে লেখা আছে যে স্পর্শ কোণের মান কঠিন তরলের প্রকৃতির উপর নির্ভর করে, যে কি জল রাখছো না পারদ রাখছো তার উপর নির্ভর করে, ঠিক আছে। তারপরে দেখবো ওখানে বলা আছে যে স্পর্শ কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে তরলটি কঠিনটিকে ভিজিয়ে দেয়। যদি স্পর্শকোণের মান 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে যে তরলটার মধ্যে রাখা আছে, ধরো জলের মধ্যে কাঁচ রাখা আছে, সেই তরলটা কী করবে, কঠিন যে পদার্থ হলো কাঁচটাকে ভিজিয়ে দেবে। আর যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে কী হচ্ছে, কঠিনটি তরলটিকে ভেজায় না, কঠিনটিকে তরল ভেজায় না, ঠিক আছে। তো এখানে দেখবে কিছু কিছু জিনিস মনে রাখবে যে যেরকম পারদ কাচকে ভেজায় না, কাচের সাপেক্ষে পারদের স্পর্শকোণ কত যদি বলে, কাচের সাপেক্ষে দেখবে পারদের স্পর্শকোণ হচ্ছে 100, কাচের সাপেক্ষে পারদের স্পর্শকোণ 140 ডিগ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ সংলগ্ন মাধ্যমের ওপরে, মানে ধরো
কোনো একটা এখানে যে কৌশিক নলটা রাখা আছে, ধরো একটা এরকমভাবে একটা পাত্রের মধ্যে কৌশিক নল রাখা আছে, ঠিক আছে, এখানে তরল আছে, তাহলে এর ওপরে জলটা এরকমভাবে উঠবে, তাহলে ওপরে বায়ু আছে, এখানে আছে বায়ু আছে, এটা বায়ু, এটা জল, এটাও কি জল, ঠিক আছে। এবার ধরো এখানে বায়ুর পরিবর্তে যদি ওপরে ধরো অন্য মাধ্যম থাকে, এখানে ধরো জল আছে, এখানে বায়ুর পরিবর্তে যদি অন্য মাধ্যম থাকে এখানটায়, তাহলে কি হয়ে যাবে সেখানে? তাহলে কি একই পরিমাণ উঠবে? না, একই স্পর্শকোণটা একই রকম হবে না। জল থাকলে পারদ থাকলে স্পর্শকোণ আলাদা রকম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার তরলের মধ্যে যদি কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে, যেরকম বিশুদ্ধ জল ও পরিষ্কার কাচের ক্ষেত্রে স্পর্শকোণ যদি হয়, তো বিশুদ্ধ যদি এখানে ধরো এই বিশুদ্ধ জল রাখা আছে, এটা ধরো কাচ রাখা আছে, তাহলে বিশুদ্ধ জল ও কাচের ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে 0 ডিগ্রি। কিন্তু সাধারণ যে আমরা জল ইউজ করি এবং কাচ ইউজ করি, সেক্ষেত্রে স্পর্শকোণ হয়ে যাবে প্রায় 8 ডিগ্রি। তাই যদি আমি অপদ্রব্য মিশ্রিত থাকে তাহলে পরে স্পর্শকোণের মানটা ধীরে 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 বাড়বে, ঠিক আছে। তারপরে দেখবা যে কঠিন ও তরলের ক্ষেত্রে কেন হয়, তো যে তরল ও কঠিনের মধ্যে কণাগুলির মধ্যে যে আসঞ্চন বল থাকে, সেই বলটা যদি তো তরলের মধ্যে আমরা কি জানি, তরল পরস্পরের কণাগুলো পরস্পরকে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স দ্বারা পরস্পরের থেকে টেনে রাখে পরস্পরকে, ঠিক আছে। এই কোহেসিভ ফোর্সের মানটা যদি এই তরল ও কঠিনের মধ্যে যে আসঞ্চন বল থাকে তার থেকে কম হয়, অর্থাৎ আসঞ্জন বলের মানটা যদি এই নিজস্ব যে সংশক্তি বল তার থেকে যদি বেশি হয়, তবে ওই কঠিনটিকে ভিজিয়ে দেবে। এক্ষেত্রে স্পর্শকোণের মান হয়ে যাবে 90 ডিগ্রির থেকে কম, যেরকম জল ও কাচ। কিন্তু যদি উল্টো হয়, অর্থাৎ কঠিন ও তরলের মধ্যে আসঞ্চন বল যদি নিজস্ব কণাগুলির সংশক্তি বলের থেকে কম হয়, তবে ওই তরলটি কঠিনটিকে ভেজাতে পারবে না। এই ক্ষেত্রে যে মান, স্পর্শকোণের মান, সেটা হয়ে যাবে তোমার 90 ডিগ্রির থেকে বেশি, যেরকম পারদ ও কাচ, ঠিক আছে। এরপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে কৌশিক নলে তরলের উন্নতি বা তোমার তরলের কৌশিক উন্নতি, যেটা মানে হচ্ছে রাইজ ইন ক্যাপিলারি রাইজ বলে দেখবা তোমাদের সিলেবাসে লেখা আছে, ক্যাপিলারি রাইজ অফ লিকুইড। তো এটা ভালো করে দেখাচ্ছি, এটা ভালো করে একবার দেখে নাও, যে কৌশিক নলে তরলের উন্নতি বা তরলের কৌশিক উন্নতি, ইংরেজিতে বলি তাহলে ক্যাপিলারি রাইজ, দেখবো তোমাদের সিলেবাসে লেখা আছে এটা। ঠিক আছে, তাহলে ক্যাপিলারি রাইজ আমরা এতক্ষণ ধরে দেখলাম যে কৌশিকতা কি, ঠিক আছে। তাহলে এবার করছে কি, যে একটা পাত্র নিয়েছে, দেখো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবে। একটা পাত্র এরকম আছে, ঠিক আছে। এই পাত্রের মধ্যে একটা কৌশিক নল আমি রেখেছি, এই পাত্রের মধ্যে জল আছে, এই পাত্রের মধ্যে জল আছে, দুটো পাত্রের মধ্যে জল আছে, এবং এই জলের মধ্যে আমি একটা কৌশিক নলকে ডুবিয়েছি, কাচের তৈরি কৌশিক নলকে আমি ডুবিয়েছি, দেখো না। তাহলে অবভিয়াসলি কি হয়ে যাবে, কাচের তৈরি কৌশিক নলকে যদি আমি এখানে ডোবাই, তাহলে এই জলটা উপরের দিকে উঠবে। আর আমরা কি রেখেছিলাম, যে যদি কাচ আছে, জল আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, সেটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে কি হবে, ভিজিয়ে দেবে, মানে এটা অবতল ভাবে থাকবে এবং ওপরে উঠবে। তাহলে এটা অবতল ভাবে থাকবে, বৃত্তাকার, এবং এটা অবতল ভাবে থাকবে, তাহলে এরকম ভাবে ওপরে উঠবে, ঠিক আছে।
আর ধরো সেন্টার পয়েন্ট ধরলাম আমি, এটা হচ্ছে ও, আর ধরো এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, এটা ব্যাসার্ধই হবে, এটা আর, ঠিক আছে। এবার দেখো এই একটা পয়েন্ট যেটা টাচ করে আছে, এই যে জলের যে তল, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, এটা হচ্ছে ঢেউ খেলানো যে তল, এটা লিকুইডের। তাহলে এই এরকম অবতল ভাবে জলটা আছে। ধরো এই পয়েন্টের নাম দিলাম, এটা ধরো ই পয়েন্ট দিলাম, আর এটা হচ্ছে তার এই উপরের পয়েন্ট, একদম উচ্চতর, ঠিক আছে। এটা ধরো এ পয়েন্ট দিলাম, আর এই দিকেরটা হচ্ছে এইটা, ধরো বি পয়েন্ট দিলাম। এরকম ভাবে জলটা রাখা আছে, ঠিক আছে। এবার আমি এখানে জিনিসগুলো ধরলাম, যে ধরো এই যে তরলটা রাখা আছে, নলটা আছে, সেই নলটার ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধ হচ্ছে আর, যে তরল রাখা আছে সে তরলের পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান সেটা হচ্ছে টি, এর যে ঘনত্ব সেটা হচ্ছে রো। আর যখন এই কৌশিক নলে তরলটা ওপরের দিকে উঠছে, এই যে ওপরের দিকে উঠছে এই তল থেকে, তাহলে এই পর্যন্ত উঠেছে, তাহলে এই যে হাইটটা, এই হাইটটুকু হচ্ছে এইচ, ঠিক আছে। এটা উঠেছে, হ্যাঁ, তরল রাখা আছে এরকম, এই যে তরলের এই যে তল, এটা তো এই তল এরকম ভাবে নিচে ঢেউ খেলানো ভাবে লাগানো আছে, ঠিক আছে, নিচের দিকে আছে। নলটাকে একটু বড় করে দিতে হবে। তাহলে বেসিক্যালি তখন মধ্যে কি দেখলাম, একটা পাত্র রাখা আছে, পাত্রের মধ্যে জল রাখা আছে এরকম, জলের মধ্যে কি হচ্ছে একটা আমার কৌশিক নল রাখা আছে। এবার কৌশিক নল রাখা থাকলে, কাঁচ রাখা আছে, জল রাখা আছে, তাহলে কি যাবে, জলটা উপরের দিকে উঠবে। তাহলে জলটা উপরের দিকে উঠলো, এবার জলটা উপরের দিকে ওঠার ফলে জলটা কি হলো, ওটা অবতল ভাবে উপরের দিকে উঠবে। তাই সেখানে আমরা কি কি ধরলাম, যে নলের যে ব্যাসার্ধ সেটা ধরলাম আর, দেখো এখানে লিখেছি আর, তরলের পৃষ্ঠটান সেটা ধরলাম টি, তরলের যে ঘনত্ব সেটা ধরলাম কি না তো এইচ, আর তরলটা যে, তরলের যে উন্নতি যে উপরের দিকে উঠবে, তরলের উন্নতি সেটা আমি কি ধরলাম এইচ, উপরের দিকে উঠেছে, ঠিক আছে। তাহলে এই তরলটা কি দেখতে পাচ্ছি, একটা বৃত্ত বরাবর, এই যে তরলটা এটা বৃত্ত বরাবর দেখো কাজটিকে এরকম ভাবে টাচ করেছে, একটা বৃত্ত, সার্কুলার বৃত্ত বরাবর টাচ করেছে, ঠিক আছে। এই বৃত্তটাকে বলা হয় স্পর্শবৃত্ত। এবার তাহলে এখানে তরলের পৃষ্ঠটানকে আমি ধরেছি টি, ঠিক আছে, যেটা কি হবে, পরিধি বরাবর স্পর্শবৃত্তের প্রত্যেকটি বিন্দুতে কি হবে, স্পর্শক দিকে ভেতরের দিকে ক্রিয়া করবে। আমরা জানি যে, যে আমাদের পৃষ্ঠ টানটা কি হয়, স্পর্শবৃত্তের পরিধি বরাবর প্রত্যেকটি বিন্দুতে স্পর্শক বরাবর কাজ করে। তাহলে ধরলাম যে পয়েন্টে, ধরো এই পয়েন্টে, যেটা এই একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টে কি হয়ে যাবে, টাচ করবে, কি টাচ করবে না তো পৃষ্ঠ টানটা কাজ করবে। তাহলে স্পর্শবৃত্তের ভেতরের দিক বরাবর এই পয়েন্টে স্পর্শক যদি টানি আমি, তাহলে এই দিক বরাবর এরকম ভাবে তোমার কি হবে, কাজ করবে, টাচ কি টিটা, এটা হচ্ছে টি। অবভিয়াসলি এই দিক, এই স্পর্শবৃত্ত বরাবর প্রত্যেকটা পয়েন্টে কাজ করবে স্পর্শক বরাবর, ঠিক আছে। এই পয়েন্টও কি করবে, স্পর্শবৃত্ত বরাবর কাজ করবে টি, একই, ঠিক আছে। এবার তাহলে এখানে যদি উৎপন্ন করো, তাহলে স্পর্শবৃত্তের বরাবর, আবার আমরা কি জানি যে, যে কোনো একটা পয়েন্টে যেখানটায় যে ম্যাক্সিমাম যে হাইটটা থাকে, সেখান থেকে যখন টাচ করে সেই পয়েন্টটাকে কি বলা হয়, যে আমরা একটু আগে দেখলাম যে স্পর্শ কোণ বলা হয়, যে কোনো কঠিনের সঙ্গে কোনো তরল যে ম্যাক্সিমাম হাইটে টাচ করে এবং সেটা ভেতরের দিকে যখন কাজ করে, সেই কোণটা হচ্ছে স্পর্শ কোণ। তাহলে এই যে কোণটা, এই কোণটা উৎপন্ন হবে এখানটায় থিটা, এখানে হবে এই কোণটা উৎপন্ন হবে থিটা, এটা কি হচ্ছে স্পর্শ কোণ, ঠিক আছে। তাহলে এখানে থিটাটাই হচ্ছে কি তরল এবং ওই যে নলের মধ্যে যে কোণ উৎপন্ন হলো সেটা থিটা, সেটা হচ্ছে স্পর্শ কোণ। তাহলে তরলের এই পৃষ্ঠ টান কি হচ্ছে, কাজটাকে কি করবে, টানবে। এই যে কাচের গায়ে যেটা লেগে আছে, এটা কি করবে, যে ওকে টান অনুভব করবে কাজটা, কারণ স্পর্শকোণ যে স্পর্শ টান সেটা কি করে, তরলটাকে যে মিনিমাম একটা যে ক্ষেত্রফল সেটা রাখার চেষ্টা করে, তাহলে স্পর্শকোণটা যে ওকে টানবে, তাহলে কি হবে, টানার ফলে কাজটাও কি করবে, টান অনুভব করবে। আর আমরা যারা নিউটনের থার্ড ল থেকে, যে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান, মানে যদি এখানে যদি একটা জিনিসের উপরে বল প্রয়োগ হয়, তাহলে কি হবে, বস্তুরও তার উপরে বল প্রয়োগ করবে, তাহলে কাজটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কি করবে, ঠিক অপোজিট দিক বরাবর একটা বল প্রয়োগ করবে।
তাহলে এদিক বরাবর কাজটাও একটা টান প্রয়োগ করবে, তবে কি হবে, নর্মালাইজভাবে থাকবে, তাহলে এটাও অ্যাঙ্গেলটা হবে থিটা। তাহলে এখানেও বল প্রয়োগ হলে পরে এদিক বরাবরও কাজটা একে বল প্রয়োগ করবে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে হবে, আমরা দুটো পয়েন্ট দেখছি, তাহলে এই পয়েন্টে এবারে বল প্রয়োগ করবে, সেটা হবে টি। এবার দেখো এগুলোকে উপাংশে ভাঙছি, ঠিক আছে? যদি আমি এটাকে উপাংশে ভাঙি, টি টাকা থিটা যদি হয়, তাহলে এদিক বরাবর কি হয়ে যাবে, টি কস থিটা। এদিক বরাবর যদি এই লম্ব বরাবর এদিক বরাবর কি হয়ে যাবে, টি সাইন থিটা। আচ্ছা, এর এদিক বরাবর কি হয়ে যাবে, টি কস থিটা। এর এদিক বরাবর কি হয়ে যাবে, টি সাইন থিটা। এবার দেখো এখানে এই দিক বরাবর টি সাইন থিটা, আর এদিক বরাবর অপোজিট দিক বরাবর টি কস থিটা। তাহলে এই এই দুটো টি সাইন থিটা পরস্পর পরস্পর কি হবে, ক্যান্সেল আউট করবে, তাহলে সামেশন অফ টি সাইন থিটা যদি আমি ধরি, সেটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর এই টি কস থিটা বলটা কি আসবে, উপরের দিকে টানছে, তাহলে এই বলের জন্য কি করবে, ওই যে জলটা সেটা উপরের দিকে ধীরে 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 উঠে আসবে, ঠিক আছে? তাহলে তরলের ওপরে যে টোটাল যে ঊর্ধ্বমুখী বল, সেই ঊর্ধ্বমুখী বলটা কত কাজ করছে, তাহলে লেখো যে তরলের ওপর মোট ঊর্ধ্বমুখী বল সেটা কত কাজ করছে, দেখো দেখো প্রথমে টি কস থিটা কাজ করছে, প্রত্যেকটা পয়েন্টে কাজ করবে, এই টোটাল সার্কেল যেটা আছে, সার্কেলের টোটাল পয়েন্টে কাজ করবে, টোটাল পয়েন্টে কতগুলো কত পরিধি কত হবে, টোটাল পরিধি হয়ে যাবে 2πr। তাহলে 2πr পয়েন্ট টোটাল পরিধির উপরে কাজ করবে, তাহলে 2πr ইন্টু টি কস থিটা, এটা টোটাল। তাহলে এই বল টোটাল ঊর্ধ্বমুখী বল, ঠিক আছে? তাহলে টোটাল ঊর্ধ্বমুখী বল সমান সমান আমি পেয়ে গেলাম 2πr ইন্টু টি কস থিটা। এবার যদি তরলটার ঘনত্ব ধরেছি আমরা রো, আর উচ্চতা ধরেছি কত এইচ। দেখো তরলটার ঘনত্ব ধরেছি রো আর উচ্চতা ধরেছি এইচ, তাহলে যে টোটাল এই টোটাল যে তরলটা, এই পরিমাণ যে তরলটা আছে, এই যে টোটাল যে তরলটা হলুদের মধ্যে যেটা করছি আমি, ঠিক আছে? এই টোটাল তরলটা কি করবে, টোটাল তরলের যে ওজনটা আছে, সেই ওজনটা নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? সেটা কত, টোটাল তরলের যদি ওজন এম মানে ভর যদি এম হয়, অভিকর্ষণ জি হয়, তাহলে টোটাল এম জি পরিমাণ ওজন কাজ করবে। তাহলে তরলের ঘনত্ব, যদি তরলের ঘনত্ব, দেখো তরলের ঘনত্ব রো, আর যদি উচ্চতা, টোটাল উচ্চতা কত এখান থেকে, দেখো এই উচ্চতাটা হচ্ছে এইচ, এই হলুদ পরিমাণ জায়গাটার উচ্চতা দেখো এই পর্যন্ত এইচ, এই যে এটা এইচ, উচ্চতা যদি এইচ হয়, তাহলে টোটাল যে তরলের ওজন অর্থাৎ এমজি সেটা কত হবে, দেখো এই টোটাল অংশটার ওজন কত হয়ে যাবে, এই যদি এই পয়েন্টটা হচ্ছে এই যে এই রেখা বরাবর এইটুকু ওকে ধরছি, এইটুকু ওজন কত হয়ে যাবে, দেখো টোটালটা হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা কি হয়ে গেল, টোটাল ভলিউমটা পাই আর স্কোয়ার, এটা কি নল রাখা আছে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা নলের জন্য পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা হলো কি টোটালটা ভলিউম, এটার সঙ্গে ইন্টু হবে রো, তাহলে টোটালটা কি হয়ে গেল, মাস। এবার ঠিক আছে, এই মাসের সঙ্গে আমি গুণ করলাম জি, তাহলে কি পেয়ে গেলাম, এম ইন্টু জি। তাহলে এটা হচ্ছে তরলের ওজন, তাহলে তরলের ওজন সমান সমান কত হলো, পাই আর স্কোয়ার এইচ রো জি, ঠিক আছে? এবার দেখো এখানে যেটা ধরেছিলাম, এখানে যে ছোট্ট ওই ওপরের যে এইটুকু পার্টের যে হলুদ এই অংশটুকু, এই যে এইটুকু তরল বাদ আছে, ঠিক আছে? তাহলে এই তরলটুকুর ভলিউম আমি ধরলাম ভি। তাহলে টোটাল এখন তরলটার ওজন কত হবে, টোটাল ওজন কত হবে, টোটাল ভলিউম ওটুকুর ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, এটুকু হচ্ছে ওইটুকুর ভলিউম, প্লাস ওইটুকুর ভলিউম ধরেছি আমি ভি, সরি এখানে টোটাল ক্যাপিটাল ভি দিচ্ছি, ভি, তাহলে পাই আর স্কোয়ার প্লাস ভি ইন্টু রো জি। এটা হচ্ছে কি টোটাল যে ওই তরলটা আছে, ওই যতটুকু তরল উপরে উঠেছে তার টোটালটার মাস, তোর ওজন, ঠিক আছে? তাহলে এই ওজনটা নিচের দিকে কাজ করছে, এই টোটাল ওজনটা, এই ওজনটা নিচের দিকে কাজ করছে, আর এই ওজনটা এই যে টি কস থিটা টোটাল যে এই পরিধির ওপরে এরকমভাবে ধরে রাখছে, এভাবে টি কস থিটা যেটা আছে, এই টি কস থিটা টোটালটা ওকে ওপরের দিকে
কী করছে, উপরের দিকে ঠেলছে। তাহলে এরকম যদি না হতো তাহলে তো তরলটা সবসময় জন্য উঠতেই থাকতো। তাহলে উঠতে 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 একটা সময় এরকম দাঁড়াবে যে একটা পোর্শনে গিয়ে ও স্টপ হবে। তাহলে যে পোর্শনে গিয়ে ও স্টপ হবে সেই পোর্শনটায় কী হয়ে যাবে, এই যে টি cos θ, অর্থাৎ যে ওপরের দিকে যে টানার যে বল আর যে ওজন যখন সমান হয়ে যাবে তখন কি হবে, ওই জায়গায় গিয়ে তরলটা দাঁড়িয়ে যাবে। তাহলে তরলটা ক্যাপিলারিতে যখন এই কৌশিক নলে যখন উপরে উঠলো তখন সেই কন্ডিশনে উপরে উঠে যখন দাঁড়ালো সেই পার্টিকুলার কন্ডিশনে কী হবে, যে টোটাল নিচের দিকে যে ওজনটা কাজ করবে আর টোটাল যে ঊর্ধ্বমুখী উপরের বলটা কাজ করবে সেই দুটো ইকুয়াল হবে। তাহলে টোটাল উপরের ঊর্ধ্বমুখী বল আমরা কত বার করেছিলাম দেখো এখানে, 2πr t cos θ। তাহলে কী হয়ে যাবে, 2πr t cos θ ইকুয়াল টু কী হয়ে যাবে, পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু রো জি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে এখান থেকে টিটা কত দাঁড়াচ্ছে দেখো, টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, টি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ইন্টু রো জি ডিভাইডেড বাই 2πr ইন্টু cos θ। এবার দেখো টোটাল যে ভলিউমটা হলুদ অংশে আছে, এই হলুদ অংশের ভলিউমের তুলনায় এই যে ছোটো যে এই অংশটুকু নীল অংশের যে ভলিউমটুকু আছে সেটা অ্যাপারেন্টলি অনেক ছোট। তার জন্য আমি কি বলতে পারি যে পাই আর স্কোয়ারের থেকে তো অনেক ছোট হওয়ার জন্য, মানে এই টোটাল যে পাই আর স্কোয়ার এইচের থেকে ভিটা অপারেন্টলি অনেক ছোট, এর থেকে এটা অনেক বড়। তার জন্য কি লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি নিয়ারলি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে সেটা যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো জি ডিভাইডেড বাই 2πr cos θ। তাহলে এখান থেকে পাই পাই কেটে যাবে, আর আর স্কোয়ার কেটে যাবে। তাহলে এখান থেকে কী দাঁড়ালো, এইচ রো জি আর ডিভাইডেড বাই 2 cos θ ইজ ইকুয়াল টু কি, টি। তাহলে এখান থেকে এইচ অর্থাৎ উচ্চতার কতটুকু উচ্চতা উঠবে, এখান থেকে এইচ, এই এইচটা কত হবে, 2t cos θ ডিভাইডেড বাই আর ইন্টু রো ইন্টু জি। তাহলে আমরা কতটুকু হাইট কৌশিক নলের উপরে উঠবে সেটা আমরা বার করে ফেলতে পারলাম। তাহলে এই যে হাইটটা এইচটা ধরেছিলাম সেই এই হাইটটাই উপরের দিকে উঠবে, তাহলে এই হাইটটা আমরা বার করে ফেললাম। এই হাইটটা কত, এইচ ইজ ইকুয়াল টু 2t cos θ বাই আর রো জি। ঠিক আছে, এবার দেখো এটা পার্টিকুলার টেম্পারেচার যদি থাকে, অর্থাৎ টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ জলের উষ্ণতা যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, টি কনস্ট্যান্ট হবে, স্পর্শটান কনস্ট্যান্ট। জলের ক্ষেত্রে রো কনস্ট্যান্ট হবে, থিটাও কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ যে স্পর্শকোণ পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য যে স্পর্শকোণ টেম্পারেচার বাড়া কমার সাথে ডিফারেন্স করে, যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টি থিটা রো ধ্রুবক। তাহলে যদি টি থিটা রো ধ্রুবক হয় তাহলে কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখো, এইচ ইকুয়াল টু ওদিকে যদি দিয়ে দিই এটাকে তাহলে এইচ ইন্টু আর, এখান থেকে কী হচ্ছে এইচ আর ইজ ইকুয়াল টু 2t cos θ বাই জি ইন্টু রো। তাহলে এইচ আর ইজ ইকুয়াল টু কী হচ্ছে এটা, তাহলে টি ধ্রুবক, থিটা ধ্রুবক, জি তো ধ্রুবকই, রো ধ্রুবক পার্টিকুলার টেম্পারেচারের জন্য। তাহলে এইচ ইন্টু আর ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু কি, কনস্ট্যান্ট, বা এইচ ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল বলছি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই যে এইচ আর ইকুয়াল টু কনস্ট্যান্ট এটাকেই বলা হচ্ছে জুরিনের সূত্র। এটাকে বলা হয় জুর্নের সূত্র। অর্থাৎ কৌশিক নলের মধ্যে কোনো তরলের আরোহণ বা অবরোহণ কৌশিক নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে পরিমাণ ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, মানে ব্যাসার্ধ আর উন্নতির যদি আমি লেখ আঁকি, এখানে এইচ আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টে যদি ব্যাসার্ধ আর উন্নতির যদি আমি লেখ আঁকি তাহলে সেই লেখটা হবে একটা আয়তকার পরাবৃত্ত। এটা হচ্ছে জুর্নের সূত্র। কী হবে, আয়তকার পরাবৃত্ত। আয়তকার পরাবৃত্ত দেখতে কিরকম হবে দেখো, আয়তকার পরাবৃত্ত এরকম টাইপের দেখতে ভাবতে পারো। ঠিক আছে, কৌশিক নলের উপরে উঠছে, ঠিক আছে, এখান থেকে আঁকো, এটা পয়েন্ট ধরো, তাহলে এরকম ভাবে যাবে। এটা হচ্ছে একটা আয়তকার পরাবৃত্তের লেখ, এই যে এটা। ঠিক আছে, তাহলে এইচ আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। এখান থেকে আমি কি পেয়ে গেলাম যে এইচ আর ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ জুর্নের সূত্র হচ্ছে কৌশিক নলের মধ্যে কোনো একটা তরলের আরোহণ বা অবরোহণের যে সেটা হচ্ছে কি না, তো নলের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক।
ঠিক আছে? তাহলে এখানে দেখো, এইখানে যদি থিটা ইজ ইকুয়াল টু, প্রথমটা যখন করেছিলাম সেটা কত পেয়েছিলাম, এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা ইন্টু আর রো জি, এইচ ইজ ইকুয়াল টু 2t cos থিটা ইন্টু আর রো জি। এবার দেখো স্পর্শকোণ অর্থাৎ থিটা যদি 90 ডিগ্রি থেকে কম হয়, অর্থাৎ লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে কি হয়ে যাবে, cos থিটার মানটা কি হয়, ধনাত্মক হয়, cos থিটা পজিটিভ হয়। তাহলে cos থিটা যদি ধনাত্মক হয় তাহলে পরে কি হবে, কৌশিক নড়ে তরল উঠবে। এবার দেখো যদি থিটার মানটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যায়, cos থিটার মানটা কি হয়ে যায়, নেগেটিভ হয়। তাহলে cos থিটার মানটা যদি নেগেটিভ হয় তাহলে কি হচ্ছে, এইচ এর মানটাও নেগেটিভ হবে, তখন কি হবে, তরলটা কৌশিক নড়ে নামবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তরলের ওপরে, তরলটা উপরে নামবে বা তরলটা উপরে উঠবে সেটা কিসের উপর নির্ভর করে, জুলিনের সূত্র দিয়েও বলতে পারো, বা এইচ ইজ ইকুয়াল টু যে 2t cos থিটা আর রো জি, এখান থেকেও দেখতে পারো নির্ভর করছে। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা জানো যে পরিষ্কার কাঁচ আর বিশুদ্ধ জলের মধ্যে স্পর্শকোণ কত হয়, পরিষ্কার কাঁচ আর বিশুদ্ধ জলের মধ্যে স্পর্শকোণ আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। আর আমরা একটু আগে বলেছিলাম না, অবিশুদ্ধ কাঁচের ক্ষেত্রে কি হয়, 8 ডিগ্রি হয় স্পর্শকোণের মানটা। ঠিক আছে, তাহলে পরিষ্কার কাঁচ আর বিশুদ্ধ জলের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত, cos থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি, h ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, 2t ইন্টু 1 ডিভাইডেড বাই রো আর জি। ঠিক আছে, এখান থেকে তাহলে টি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, হাফ আর এইচ রো জি, এটা হচ্ছে স্পর্শটান। তবে কৌশিক উন্নতি পরিমাপ করে এইভাবে আমরা জলের পৃষ্ঠটান নির্ণয় করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে জলের পৃষ্ঠটান নির্ণয় করার জন্য ফর্মুলা, যখন একটা কাঁচ রাখা হয়। এবার দেখো এবার আরেকটা জিনিস আমরা দেখে রাখি যে আবার আমরা জানি যে স্পর্শকোণ বা থিটা ইজ ইকুয়াল টু যখন 0 ডিগ্রি যদি হয় তখন দেখা যায় জলের তরল তল আর ব্যাসার্ধ যে অর্ধগোলাকৃতি সেরকম হয়, মানে অর্ধগোলাকৃতি মানে নিচের দিকে অবতলাকৃতি নেমে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে চিত্র অনুযায়ী আমি কি দেখতে পারি, যে টোটাল যে ভি আয়তন, সে ভি, এই যে টোটাল যে ছবিটা কোথায়, এই যে এখানে দেখো টোটাল যে ভি আয়তন আমি ধরেছিলাম, এই ছোট্ট জায়গাটার আয়তন এইটুকু, ঠিক আছে, এইটুকুর আয়তন ভি আয়তন। তাহলে সেই ভি আয়তনটাকে কিভাবে লেখা যায় দেখো, এই যে ভি আয়তন, এই ভি আয়তনটা কিভাবে লেখা যায় দেখো, ভি আয়তন সমান সমান কি লিখতে পারি, এ বি সি ডি চোঙের আয়তন, চোঙের আয়তন মাইনাস এ ই বি অর্ধগোলকের আয়তন। ঠিক আছে, দেখো এখানে এ বি ভালো করে দেখো কি লিখলাম, এ বি মানে হচ্ছে দেখো এ বি সি ডি, তাহলে সি কোন পয়েন্টটা, সি হচ্ছে এই পয়েন্টটা, এই যে এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এ বি সি ডি চোঙের আয়তন, এই টোটালটা, টোটাল আয়তনটা থেকে যদি আমি এই যে এ বি ই, এই যে ই আছে এখানটা, এই পয়েন্টটা ই, এইটুকু বাদ দিয়ে দিই অর্ধগোলক, তাহলে এই যে ছোট্ট অংশের আয়তনটা ভিটা সেটা আমি পেয়ে যাবো। তো সেটা যদি আমাকে বার করতে হয় সেটা কত বেরোচ্ছে দেখো, তাহলে এ বি সি ডি চোঙের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার, ওইটুকু চোঙ, পাই আর স্কোয়ার ইন্টু ওটুকুর উচ্চতা কত, এ আর ব্যাসার্ধ, তাহলে আর হবে পাই আর স্কোয়ার ইন্টু আর, মাইনাস ওইটুকুর আয়তন কি হবে, অর্ধগোলাকৃতির হাফ, গোলক মানে, আর টোটাল গোলক কত, 4/3 পাই আর কিউব। তাহলে বিয়োগ করলে পরে কি হচ্ছে, 1/3 পাই আর কিউব, 2 কেটে গেল, 2/3 হলো, তাহলে 1/3, তাহলে 1/3 পাই আর কিউব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি দেখো, এখানে যে 1 নম্বর একটা সমীকরণ বের করেছিলাম, কোথায়, এই যে এইটা, দেখো এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি, যে টি ইকুয়াল টু, ভিটা যদি আমি বসিয়ে দিই, ওখানে পুট করে দিই ভি এর মানটাকে, তাহলে প্রথমে কত ছিল, পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি এর মান কত হলো, 1/3 পাই আর কিউব টোটালটা ইন্টু রো জি ডিভাইডেড বাই কত হচ্ছিল, 2 পাই আর কস থিটা। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু, যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে 2 পাই আর দিয়ে ডিভাইড হবে, তাহলে পাই
r square h by 2 pi r plus 1/3 pi r cube by 2 pi r into rho g। তাহলে এখান থেকে পাই পাই কেটে গেল, এখান থেকে পাই পাই কেটে গেল, আর কাটবে, আর কিউব হবে, আর কাটবে, আর স্কোয়ার হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ ইন্টু আর ইন্টু এইচ প্লাস 1/3 ইন্টু আর দিয়ে কাটলে কত, আর স্কোয়ার টোটালটা ইন্টু রো জি। এটা একটু সাজিয়ে লিখি, আর কমন যাবে, তাহলে হাফ আর, সরি এখানে 2 আছে একটা, এখানে 2টা আরও থাকবে, তাহলে ইন্টু 2, তাহলে হাফ আর কমন গেলে কত হচ্ছে, এইচ প্লাস 1/3 আর ইন্টু রো জি। কারণ কি হলো, যেহেতু থিটা ইজ ইকাল টু 0 ডিগ্রিতে কস থিটা ইজ ইকাল টু 1, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে এইচটা, এই যে এইচ ছিল প্রথমটা হাফ আর এইচ, সেই হাফ আর এইচটা কি দ্বারা প্রতিস্থাপিত হলো, এইচ প্লাস 1 আর বাই 3 দ্বারা রিপ্লেস হলো। তো এটাই ছিল তোমাদের যে কৌশিক নলের মধ্যে যে কি পরিমাণ ভলিউম যদি আমাকে বার করতে হয়, সেই ভলিউম যে এক্সট্রা ভলিউমটা বাদ দিয়েছিলাম তার জন্য যে তার টেনশনটা ছিল সেটা। তাহলে যখন আমরা প্রথমে টেনশন বার করেছিলাম তখনটা কি ছিল, তখন দেখো ছিল এইটা, এই যে টি ইজ ইকাল টু হাফ রো, এই যে এখান থেকে টি ইজ ইকাল টু হাফ, যদি কস থিটা এখানে 1 বসা তাহলে টি ইজ ইকাল টু কত হচ্ছিল, এখান থেকে দেখো কস থিটা ইজ ইকাল টু 1 বসালে টি ইজ ইকাল টু হাফ রো এইচ জি আর, আর এখানে কত হলো, আর এর জায়গায় আর আছে, তাহলে এখানে যদি ইকুয়াল টু একই রকমভাবে লিখি তাহলে হাফ আর ইন্টু রো জি আছে, তাহলে এখানে রো জি, আর এখানে ব্র্যাকেটে কি ছিল এইচ, তাহলে এইচ এর জায়গায় এখানে কি বসলো, এইচ প্লাস 1/3। জাস্ট যে আমরা প্রথমে ভলিউমটাকে বাদ দিয়ে করেছিলাম আর এই ভলিউমটা ধরলে পরে এটা এরকম দাঁড়াবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের যে একটা কৌশিক নল যদি রাখা হয় সেই নলের মধ্যে কি যে জল কীভাবে ওঠানামা করবে বা উঠবে বা নামবে সেটা কি হিসাবে হবে তার কি। তো তোমাদের মোটামুটি সিলেবাসে এই অবধিই ছিল। এরপরে তোমাদেরকে বলে রাখছি যে কঠিন গাণিতিকের যে প্রশ্নগুলো আছে, কঠিন গাণিতিক বলছি, ওই হটসের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবে। মোটামুটি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নিও। হ্যাঁ, আমি সেগুলো স্টার মেরে রাখতে পারো, 590 পেজ থেকে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, 1 নাম্বার কোশ্চেন স্টার মেরে রাখবে, 3 নাম্বার স্টার মেরে রাখবে, 4 নাম্বার রাখবে, 5 নাম্বার রাখবে, 10 নাম্বার রাখবে, আচ্ছা 16 নাম্বার রাখবে, 17 রাখবে, 18 রাখবে, 19 রাখবে, 20 রাখবে, 23, 27, 28, 32, 34, 33, বাস এই কোশ্চেনগুলো দেখে রাখবে। এগুলো হচ্ছে যে তোমাদের যে এক্সট্রা যে কোশ্চেনগুলো বইয়ের পেছনে লেখা থাকে 590 পাতার। তো আজকে এতদূর অবধি থাকুক, পরের দিনকে আমরা বাকি যে ছোটোখাটো একটু একটু বাকি থেকে গেলো সেগুলো আমরা যখন অফলাইনে আসবো তখন সেরে দেবো। ঠিক আছে, চলো বাই।